কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছে 2009 সালে। বাংলাদেশে কোম্পানিটি এসেছে 2017 সালে এবং বাংলাদেশে কোম্পানিটির রেজিস্ট্রেশন হয়েছে নুভারাস নিউট্রিশন প্রাইভেট লিমিটেড এই নামে। এবং আমাদের কোম্পানির ওয়েবসাইট হচ্ছে www.nuvaras.com। এই ওয়েবসাইটে গেলে আপনার ডিটেলস ইনফরমেশন সবকিছু পাবেন। আমি জাস্ট সংক্ষেপে একটুখানি আলোচনা করছি। এবং আমাদের কোম্পানিটি বর্তমানে প্রায় 27টিরও বেশি, অলমোস্ট 29টি কান্ট্রিতে খুব সাকসেসফুলি তাদের বিজনেস রান করছে। স্পেশালি জাপান থেকে তাদের রেভিনিউটা সবচেয়ে বেশি আসছে, পাশাপাশি মালয়েশিয়া, নাইজেরিয়া, তাইওয়ান সহ এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও আমাদের কোম্পানিটি খুব সফলতার সাথে তাদের বিজনেস পরিচালনা করছে। এবং বাংলাদেশে ওই কোম্পানিটির অবস্থান অত্যন্ত সুদৃঢ়, খুবই স্ট্রং পজিশন আছে। এবার আসি আজকের যে আলোচনা, তার আগে আসি আমাদের কোম্পানি যিনি ফাউন্ডার এবং সিইও আছে ওনার সাথে একটু পরিচিত হয়নি। মিস্টার মাইকেল জেরো, ওনার জন্য একটা জোরে করতে হবে। ড্রাইভিং ফোর্স বিহাইন্ড আমাদের কোম্পানির পেছনে যিনি আছেন, উনি মূল চালিকা শক্তি। এবং ওনার সম্পর্কে একটু বলে নিচ্ছি। মিস্টার মাইকেল জেরো উনি মূলত ইরাকি বংশোদ্ভূত একজন মুসলিম নাগরিক। ইউএসএতে আসেন উনি পড়াশোনা করার জন্য এবং পড়াশোনা শেষ করার পরে উনি একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন ডিজিটাল সিকিউরিটি নেটওয়ার্ক নামে। এবং উনি এই কোম্পানিটি অত্যন্ত সফলতার সাথে পরিচালনা করেন এবং কোম্পানিটি যখন একদম সর্বোচ্চ অবস্থান করছিলেন ঠিক ওই সময় উনি কোম্পানিটি সেল করে দেন অ্যামেরিটেক নামে আরেকটি কোম্পানির কাছে। এবং উনি সেই সময় তিনি বিলিয়নিয়ার হন, মাল্টি বিলিয়নিয়ার হয়ে যান এবং উনি চিন্তা করেন যে না, আমি এখন মানুষের জন্য কিছু করব। এবং সেই চিন্তার ধারাবাহিকতায় উনি ফিজিশিয়ান ওয়েলনেস গ্রুপ প্রতিষ্ঠা করেন এবং তার পরবর্তীতে তারই মানে ধারাবাহিকতায় তাদের যে গবেষণা, তারা বেশ কিছু রিসার্চ করেছিলেন, অনেকগুলো টপ ইউনিভার্সিটির বেশ কিছু রিসার্চ পেপার নিয়ে তারা কাজ করছিলেন। এবং তারই ফলশ্রুতিতে এবং তাদের মূল যে গবেষণার বিষয়টা ছিল সেটা ছিল আমরা সাধারণত কী হয়, ফার্মা ইন্ডাস্ট্রিটা কী করছে, যে মানুষ অসুস্থ হচ্ছে তার প্রেক্ষিতে তারা কিছু ঔষধ বা মেডিসিন তারা তৈরি করছে এবং সেটার আলোকে ট্রিটমেন্ট করছে। বাট ওনাদের যে আপনার রিসার্চ ছিল সেটা মূলত ছিল মানুষ কেন অসুস্থ হচ্ছে এবং সেখান থেকে কিভাবে প্রিভেন্ট করা যায়, এই ডিজিজগুলোকে কীভাবে প্রিভেন্ট করা যায়, সেই কাজটা মূলত ওনারা করছিলেন। এবং তারই ধারাবাহিকতা মূলত 2009 সালে নুভারাসের যাত্রা। এবং এই নুভারাসটা মূলত উনি প্রতিষ্ঠা করেছিলেন মানুষের শুধুমাত্র শারীরিক সুস্থতার জন্য না, মানুষের ফিনান্সিয়াল ফ্রিডমটাকে এনশিওর করার জন্য। অত্যন্ত চমৎকার ব্যক্তি একজন। এরপর আসি সেকেন্ড আরেকজন ব্যক্তি আছেন আমাদের কোম্পানির ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট মিস্টার আকরাম আলানি। অত্যন্ত নাইস এবং একজন পার্সন। উনি গত মাসের লাস্টে আমাদের বাংলাদেশে ভিজিট করে গিয়েছেন। অত্যন্ত সাকসেসফুল একজন ব্যক্তি, 20 বছরের বেশি সেলস এবং মার্কেটিং এক্সপিরিয়েন্স রয়েছে এবং ওনার হাত ধরেই মূলত নুভারাসের এত বড় সফলতার পেছনে কিন্তু ওনার মানে অনেক বড় একটা ভূমিকা রয়েছে। এরপরে আসি সাধারণত এই ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে যত কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানি কিন্তু নিজস্ব মেডিকেল অ্যাডভাইজারি বোর্ড থাকে। ঠিক তেমনি আমাদের একটা মেডিকেল অ্যাডভাইজারি বোর্ড রয়েছে। এই মেডিকেল অ্যাডভাইজারি বোর্ডের কাজ হচ্ছে মূলত ট্র্যাডিশনাল হেলথ কেয়ার সিস্টেম, যেটা অর্থাৎ যে প্রাচীনকাল থেকে বিভিন্ন ডিজিজের জন্য আমরা বিভিন্ন ভাবে ন্যাচারাল ওয়েতে আমরা ট্রিটমেন্ট করি না, সাধারণত আগে যেটা হতো আর কি, সেটার সাথে মডার্ন যে মেডিকেল সায়েন্স সেটাকে কম্বাইন করার কাজটা মূলত আমাদের এই কোম্পানির যে মেডিকেল অ্যাডভাইজারি বোর্ডটা রয়েছে তারা করছে। এবং এই অ্যাডভাইজারি বোর্ডের যারা লিড দিচ্ছেন, যারা লিডিং পজিশনে আছেন, তাদের সাথে একটু পরিচিত হয়ে আসি। ডক্টর ড্রু জারসন। ওয়ার্ল্ডের যদি টপ মোস্ট 10 জন সার্জনের কথা বলি তার মধ্যে উনি একজন। এবং সার্জারি যে বিভিন্ন টেকনিকগুলো বিভিন্ন সময় যাদের হাত ধরে আবিষ্কৃত হচ্ছে তাদের মধ্যে উনি একজন। সার্জারি কি নতুন নতুন টেকনিক আসছে না প্রতিনিয়ত, এবং যারা এগুলোর পেছনে কাজ করেন তাদের মধ্যে উনি একজন। এবং 1994 ফিফা ওয়ার্ল্ড কাপের টিম ফিজিশিয়ান হিসেবে উনি কাজ করেছেন। এবং উনি বর্তমানে অ্যান্টি এজিং মেডিসিন একাডেমির একজন মেম্বার হিসেবে আছেন এবং সেল নিউট্রিশন এবং অ্যান্টিঅক্সিডেন্ট মূলত এখন উনি রিসার্চ করছেন স্পেশালি। এরপরে আসি ডক্টর জুলিয়ান বেস। নুভারাসের যে মেডিকেল অ্যাডভাইজারি বোর্ড রয়েছে সেটার উনি চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। উনিও যদি বলি ওয়ার্ল্ডের 10 জন একজন মানে নিউরোসার্জনের কথা বলি তাদের মধ্যে উনি একজন। এবং শিকাগো ইউনিভার্সিটির নিউরোলজিক্যাল সার্জারি ডিপার্টমেন্টের উনি চেয়ারম্যান হিসেবে অনেক বছর কাজ করেছেন। এবং ইউএসএর যে পিটসবার্গ স্টিলার যে ফুটবল টিমটা রয়েছে সেই টিমটারও টিম ফিজিশিয়ান হিসেবে উনি কাজ করেছেন প্রায় 10 বছরের কাছাকাছি। এবং উনি মূলত স্পোর্টস সার্জারি নিয়ে কাজ করেন এবং স্পোর্টস সার্জারির উপর ওনার 3টি বই প্রকাশিত হয়েছে, যেগুলো বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হয়, বিভিন্ন মেডিকেল ইনস্টিটিউশনে পড়ানো হয় এবং অসংখ্য পাবলিকেশনস রয়েছে ওনার। এখন বিষয়টা হচ্ছে সাধারণত দেখা যায় এই ধরনের কোম্পানিগুলোতে আমরা কিন্তু বিভিন্ন ডক্টর, অনেক রিনোন ডক্টরকে আমরা বলি যে তারা আমাদের অ্যাডভাইজার, তারা আমাদের সাথে আছেন, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সাথে রিয়েলি ওনারা আছে কিনা তার সেজন্য আমি আমাদের ডক্টর ড্রু জারসনের একটা স্পিচ আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা ভেরি রিসেন্ট। গত মাসের লাস্টে যখন আকরাম আলানি এসেছিলেন তখন উনি ডক্টর ড্রু জারসনের এই ভিডিওটা নিয়ে এসেছেন। আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। আসলে আমরা একটু ভিডিওটা দেখি উনি কি বলেছেন আমাদের জন্য। This is Dr. Drew Jordison in the U.S. speaking to you all in Bangladesh.
my dear friend Akram has asked me to give you a little presentation video for Nuvaris and our omega-3 product. Bangladesh is a big part of our organization. We're looking to grow fast in Bangladesh because we have some amazing products that can help you and your family. I am a surgeon. I've been practicing for over 30 years, operating on the heart, the lungs, and the abdomen. And over the years, I have found out that the most important medicine that we need every day is nutrition. Not just any kind of nutrition, but really good superfood nutrition, very similar to what you see out there in natural fruits and vegetables. We've taken all of those ingredients and incorporated into the Nuvaris products, making it nutritionally dense superfood that gets to all your organs and helps prevent disease and cancer and all the other bad things that can help, especially infections. One of our products is spectacular. We have a world-renowned neurosurgeon, Dr. Julian Bales, who is very well known, especially in the United States. He is a neurosurgeon that specializes on the brain and the spinal cord. He developed a special product for us called Omega. Nuvaris Omega contains incredible natural ingredients that help support the brain and the heart. Omega-3 is lacking in a lot of our diets. We get it a lot if we eat a lot of fish, but if you eat a lot of fish, there's a lot of contamination that's within the fish. So that's why this product is so essential in taking every day. Omega-3 has specific ingredients, EPA and DHA. Those are different types of specialized fat that actually get incorporated into our heart as well as into our brain, specifically the cells that are so important in our vital function of every day that we do. And in fact, it is so powerful that it's highly recommended that women who are going to have babies take omega-3 to help with the growth and development of the fetus, the brain, and the heart. And in adults, omega-3 taken every day helps prevent sudden cardiac death. It helps repair any heart damage and prevents bad heart disease. So this product was developed specifically for those areas. Other products that Nuvaris has also very scientific, with a lot of scientific studies and research that will help with your overall health and wellness. Don't forget, every product also has ingredients of black seed oil, which has been shown to be a huge help in the immune system. So I wish I could talk to you for a long time about our great products, but I highly recommend that you start using omega-3 products. Omega-3 also is very active in preventing inflammation. And so we have a lot of patients that I take care of who have arthritis and health issues and joint pain that use omega-3 and establish excellent results when used every day to relieve them of their inflammation pain. Anyway, this is Dr. Drew. I look forward to addressing you again in the near future. Good luck to everybody in Bangladesh. Many thanks to you, Akram, for asking me to put this video together, and wish you all the best of health and good luck. Thank you. ডক্টর জুলিয়ান বেলস উনি যেটা বলেন, উনি 30 বছর ধরে কিন্তু আপনার সার্জন হিসেবে কাজ করছেন এবং উনি স্পেশালি ডক্টর জুলিয়ান বেলসের কথা বলেন, ডক্টর জুলিয়ান ওনার কথা বলেন যে উনি স্পেশালি যে আমাদের যে ওমেগাটা রয়েছে এটা উনি ওনার একটা মানে কি বলবো একটা ইনভেনশন ছিল, ওনার একটা মানে কি বলবো এটার পেছনে ওনার একটা ছিল বেশি, এবং স্পেশালি ওমেগা-3টা কেন খেতে বলেছে সেটা নিয়ে আমরা আরো ডিটেলস কথা বলবো। তারপরে একটু শর্টে বলি যে স্পেশালি প্রেগনেন্ট ওমেনদের জন্য, যাদের ব্রেনের মানে ব্রেনের হেলথ ফাংশনটাকে ইমপ্রুভ করার জন্য, আপনার বিভিন্ন সময় যে কার্ডিয়াক অ্যারেস্টে যে হঠাৎ করে মারা যাওয়া বা হার্ট অ্যাটাক করা, এইটা প্রিভেন্ট করার জন্য এই ওমেগা-3টা ভেরি মাচ এসেনশিয়াল, খুবই প্রয়োজন। এবং হচ্ছে স্পেশালি প্রেগনেন্ট ওমেনদের জন্য, বিশেষ করে যে বেবিটা আছে সেই বেবির ব্রেন এবং আপনার হার্ট ডেভেলপমেন্টের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট এটা।
এবং অ্যাডাল্টের জন্য প্রত্যেকটা মানুষের জন্য বিশেষ করে জয়েন্ট পেইন আর্থ্রাইটিসের যাদের প্রবলেম আছে সেই প্রবলেমগুলোর জন্য ওমেগা 3টা খুবই হেল্পফুল এবং আপনার প্রচুর পরিমাণে আপনার ইমিউন সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য ভেরি মাচ এসেনশিয়াল হচ্ছে এটা। তো যাই হোক ওমেগা 3 সম্পর্কে আমরা আরও ডিটেলস জানবো, আগে আমরা আমাদের প্রেজেন্টেশনটা কন্টিনিউ করি। আসি আমাদের যে প্রোডাক্টসগুলো নিয়ে আছে সেই প্রোডাক্টসগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। আমাদের যে প্রোডাক্টসগুলো রয়েছে নুভেরাসে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, প্রচুর প্রোডাক্ট রয়েছে, বাট বাংলাদেশে অল্প কিছু প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি, সেগুলো দেখবো। তার আগে বলি যে আমাদের প্রোডাক্টগুলো স্পেশালিটিটা কী কী ধরনের প্রোডাক্ট আমাদের সবগুলো কিন্তু আপনার এনশিয়েন্ট সুপারফুড, অর্থাৎ প্রাচীনকাল থেকে যে বিভিন্ন রকমের ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস যে ট্রিটমেন্টগুলো করছে সেই যে আপনার এক্সপিরিয়েন্সগুলো সেই নলেজগুলো, যেমন ইবনে সিনা বিভিন্ন বই লিখে গিয়েছে বা আপনার আরও যে আপনার গবেষক যারা রয়েছেন যারা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস নিয়ে অনেক কিছু লিখে গিয়েছেন, তাদের যে এক্সপিরিয়েন্সগুলো তাদের যে নলেজ সেটাকে গ্যাদার করে দেন এবং আমাদের যে মডার্ন যে মেডিকেল সায়েন্স সেটার সাথে কম্বাইন করে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো ডিজাইন করা এবং সবগুলো কিন্তু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি এবং সবগুলো কিন্তু আমাদের যে ডক্টর জুলিয়ান বেস এবং ডক্টর ড্রু জারসন ওনারা যারা আছেন ওনাদের সরাসরি তত্ত্বাবধানে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো তৈরি হয় এবং সবগুলো প্রোডাক্ট কিন্তু ক্লিনিক্যালি প্রুভেন যে এটা কতটুকু ইফেক্টিভ একটা হিউম্যান বডির উপর এটা আদৌ কাজ করছে কি করছে না সেই জিনিসগুলো কিন্তু প্রুভ। এবং এই সমস্ত রিসার্চ আমাদের যে প্রোডাক্টের রিসার্চগুলো কিন্তু সব যত টপ ইউনিভার্সিটিস আছে সেই ইউনিভার্সিটির যে রিসার্চ পেপারগুলো আছে সেটার উপর বেস করে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো তৈরি, সো সেখানে ডাউট রাখার কোনো সুযোগই নেই। এবার আসি এখন বিষয়টা আজকে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর সাথে প্রথমত পরিচয় হয়নি। আমাদের যে প্রথম প্রোডাক্টটা রয়েছে নুভেরাস প্লাস, মূলত আজকের মেইন আলোচনাটা হবে এটা নিয়ে। এই প্রোডাক্টটা নিয়ে আমরা মূলত কথা বলবো। এটা আমাদের মাদার প্রোডাক্ট, মানে কি বলবো, এটা একটা মিরাকল প্রোডাক্টও বলা যেতে পারে, বাট আমরা এটা বলি না যেটা হচ্ছে অলৌকিক এরকম কিছু না, বাট ইটস আ মিরাকল আমি বলবো। এরপর আসি ড্রিম, নুভেরাস ড্রিম আমাদের যে সেকেন্ড প্রোডাক্টটা রয়েছে সেটা নিয়ে কথা বলবো। আমাদের খুব রিসেন্ট প্রোডাক্ট হচ্ছে ব্ল্যাক সিড ইনফিউশন হানি, এটা নিয়ে কথা বলবো। এবং সর্বশেষ যেটা আমাদের একদম লেটেস্ট প্রোডাক্ট এসেছে নুভেরাস ওমেগা, যেটা নিয়ে ডক্টর ড্রু জারসন একটু আগে বলেছেন, সেই প্রোডাক্টটা নিয়ে আমরা কথা বলবো। তবে আজকের যে প্রথম যে আলোচনা সেটা হচ্ছে নুভেরাস প্লাস বা নুভেরাস বোটানিক্যাল নুভেরাস যেটা বলি সেইটা নিয়ে আমরা কথা বলবো। এখন বিষয়টা হচ্ছে এটা কি, একটা বোতলের ছবি দেখছি তাই না, কি হতে পারে জুস খাওয়ার কিছু, বাট ইটস আ ফুড, ইটস আ সুপার ফুড, এটা একটা খাবার। কিন্তু কথা হচ্ছে এই খাবারটা আমরা কেন খাবো, এটা একটা হেলথ রিলেটেড প্রোডাক্ট, আমাদের স্বাস্থ্যটাকে ভালো রাখার জন্য আমরা খাবো। এখন স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা অনেক কিছুই খাই, কিন্তু তার আগে আমরা একটু জানি যে আমাদের এই যে স্বাস্থ্য বা হেলথ, হোয়াট ইজ হেলথ, আমরা হেলথ বলতে অ্যাকচুয়ালি কি বুঝি, স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি, যে আমার শরীরে কোনো রোগ নাই, তাই তো? আমরা কি এটাই বুঝি না যে আমার শরীরে কোনো রোগ নাই, আমি সুস্থ আছি, আমার ডায়াবেটিস নাই, আমার প্রেশার নাই, আমার আদার্স কোনো বড় কোনো সমস্যা নেই, আমি সুস্থ, আমরা তো এটাই বুঝি নাকি? বাট অ্যাকচুয়ালি হেলথ বলতে কি বোঝায়? WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই হেলথকে শুধুমাত্র আমি সুস্থ আছি, আমার শরীরে কোনো রোগ নাই এটাকে স্বাস্থ্য বলছে না। অ্যাকর্ডিং টু WHO চারটা বিষয়কে তারা এই হেলথের ডেফিনেশনের মধ্যে ইনক্লুড করে। নাম্বার 1 হচ্ছে ফিজিক্যাল হেলথ, যেটা আমরা বুঝে থাকি যে শারীরিক সুস্থতা, আমার শরীরে কোনো রোগ নেই। সেকেন্ড হলো মেন্টাল হেলথ, মানসিক সুস্থতা। একজন ব্যক্তি শারীরিকভাবে সুস্থ কিন্তু সে যদি মানসিকভাবে সুস্থ না থাকে তাহলে কিন্তু আমরা তাকে সম্পূর্ণ সুস্থ বলতে পারি না, পারি কি? সম্পূর্ণ সুস্থ বলা যায়? তৃতীয় যে বিষয় সেটা হলো সোশ্যাল হেলথ, সামাজিক সুস্থতা। আপনি শারীরিকভাবে সুস্থ আছেন, মানসিক দিক দিয়েও খুব ভালো, কিন্তু আপনি যে পরিবেশটাতে থাকেন সেই পরিবেশটা যদি স্বাস্থ্যকর না হয়, আশেপাশের মানুষগুলো যদি ভালো না হয়, এনভায়রনমেন্টটা যদি ভালো না হয়, আপনি চাইলেও কিন্তু বেশি দিন সুস্থ থাকতে পারবেন না। পারার কথা কি? নাম্বার 4 হচ্ছে স্পিরিচুয়াল হেলথ বা আত্মিক সুস্থতা। একজন খুনি, আমরা কি তাকে সুস্থ বলবো? অর্থাৎ তার মধ্যে কিন্তু নৈতিক মূল্যবোধ বা ধর্মীয় মূল্যবোধ কিন্তু কাজ করছে না, তার মানে আমরা কিন্তু তাকে সম্পূর্ণ সুস্থ বলতে পারি না। সো এই চারটা বিষয় অর্থাৎ ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, সোশ্যাল হেলথ এবং স্পিরিচুয়াল হেলথ, এই চারটা বিষয় মিলে যখন একজন ব্যক্তি পরিপূর্ণভাবে সুস্থ থাকবে আমরা কিন্তু তখনই তাকে একজন সুস্থ মানুষ বলতে পারি। এখন আসি এই চারটা বিষয় মিলে আজকে হলরুম মোটামুটি আলহামদুলিল্লাহ ভরা। এই হলরুমের মধ্যে চারটা বিষয় মিলে কারা সুস্থ আছে? চারটা বিষয় নিয়ে কোনো প্রবলেম নাই, একটু হাত দেব। আমরা সবাই অসুস্থ। আপনি ফিজিক্যাল হেলথ, আপনার শারীরিকভাবে সুস্থ, মেন্টাল কোনো স্ট্রেস নাই, আপনি এনভায়রনমেন্ট ওকে, ভেরি ফাইন এনভায়রনমেন্ট, নো পলিউশন, আপনি যেখানে থাকেন সেখানে কোনো পলিউশন নাই, আপনি যে খাবারগুলো খান সম্পূর্ণ অর্গানিক, কোনো আপনার ফরমালিন মিক্সড নাই,
তাহলে ওকে ফাইন, আপনি স্পিরিচুয়ালি ফাইন, ওকে ফাইন, আমি একজন পেলাম, বাট আমি দেখবো যে উনি আসলেই চারটা বিষয়ে বিলং করছেন কি না। তার মানে আমরা বাকি সবাইকে অসুস্থ? অবভিয়াসলি নট। এখন আসি এই যে হেলথের ডেফিনেশনটা আমি বললাম, অ্যাকর্ডিং টু দিস WHO আরেকটা আপনার কি বলে জরিপ করেছে, যেটাতে এসেছে সারা পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে অনলি 5% পিপল হচ্ছে হেলদি, মাত্র 5% মানুষ হচ্ছে সুস্থ, যার মধ্যে আমরা এখানে একজনকে পেয়েছি আপাত দৃষ্টিতে। দেখি উনি কতটুকু এটার সাথে একমত থাকতে পারেন ফাইনালি। এরপর আসি 15%, অর্থাৎ বাকি থাকে 95%। এই 95% এর মধ্যে 15% হচ্ছে সম্পূর্ণ আনহেলদি, তারা কোনো না কোনো রোগে আক্রান্ত, এমনভাবে আক্রান্ত যে তাদেরকে মৃত্যু পর্যন্ত ওই রোগ বয়ে বেড়াতে হবে। এবং বাকি যে 80% পিপল আছে, এই 80% পিপলকে বলা হয় সাব হেলদি, অর্থাৎ আপাত দৃষ্টিতে সুস্থ মনে হলেও প্রতিনিয়ত তারা কোনো না কোনো রোগের দিকে ধাবিত হচ্ছে। আজকে আপনি এখানে বসে আছেন সুস্থ, আপনি কি বলতে পারেন আগামী 5 বছর পরে আপনি ঠিক সেম কন্ডিশনেই থাকবেন? পারবেন না, অবভিয়াসলি পারবেন না। দ্যাট মিনস ইউ অলসো বিলং টু দিস গ্রুপ, দ্যাট ইজ সাব হেলদি স্টেট। ওকে, আমি কি বোঝাতে পেরেছি বিষয়টা? আপাত দৃষ্টিতে সুস্থ মনে হলো, এই যে আমি যদি বলি যে তাহলে আপনারা কি সবাই অসুস্থ, এখন আমি বললাম যে আপনারা কি সুস্থ, আপনারা কেউ হাত তোলেন নাই, তাহলে আপনারা কি সবাই অসুস্থ? নিশ্চয়ই অসুস্থ না, তাহলে আপনারা কি? সাব হেলদি। আমি কি বোঝাতে পেরেছি বিষয়টা? যে সাব হেলদি স্টেটটা কি, যে সুস্থ না অসুস্থ না মাঝামাঝি, যে আমরা প্রতিনিয়ত কোনো না কোনো রোগের দিকে ধাবিত হচ্ছি। বাট কেন, সেই বিষয়গুলো নিয়ে মূলত কথা বলবো। এবার আসি এই যে সাব হেলদি স্টেট নিয়ে আলোচনা করার জন্য আমরা আমাদের সম্পর্কে একটু জানতে হবে যে এই যে অবস্থাটা চেঞ্জ হচ্ছে, আমরা কেন অসুস্থ হচ্ছি। আগের দিনের চেয়ে এখন কিন্তু আমরা অনেক এডুকেটেড এবং অনেক বেশি সচেতন, তাই না? তারপরেও কেন আমরা অসুস্থ হচ্ছি? আসি একটা বিল্ডিং এর কথা যদি চিন্তা করি, তাহলে একটা বিল্ডিং এর ফান্ডামেন্টাল ইউনিট কি হতে পারে? ইট, তাই না? যে একটা দুইটা ইট দিয়ে এভাবে আস্তে করে অসংখ্য ইট দিয়ে একটা দেয়াল তৈরি হচ্ছে, 4-5টা দেয়াল মিলে একটা ঘর হচ্ছে, অনেকগুলো ঘর মিলে একটা অ্যাপার্টমেন্ট, অনেকগুলো অ্যাপার্টমেন্ট মিলে একটা বিল্ডিং হচ্ছে, তাই না? একইভাবে একটা বিল্ডিং এর যেমন ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে ইট, ঠিক তেমনি একটা হিউম্যান বডির ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে সেল, বাংলায় যেটাকে বলা হয় কোষ। ঠিক আছে? এই ইট যেরকম আমরা খালি চোখে দেখতে পাই, কোষ কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না, এই সেল খালি চোখে দেখা যায় না। আপনি চাইলেও, অনেক কষ্ট করে চাইলেও দেখতে পাবেন না। যদি আপনি আপনার এই ফান্ডামেন্টাল ইউনিট, আপনার বডির ফান্ডামেন্টাল ইউনিট যেটা সেল, এটাকে যদি দেখতে যান তাহলে আপনার ইলেকট্রন মাইক্রোস্কোপের হেল্প লাগবে। এখন ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে যদি রেখে দেখেন তাহলে আপনার সেলগুলোকে দেখবেন দেখতে এরকম। এটা দেখে কি কিছু বোঝা যাচ্ছে? আমি বললাম এটা সেল, তার মানে এটা সেল। আমি যদি হঠাৎ করে এই ইমেজটা আপনাদের সামনে দিতাম, আপনারা কিন্তু কিছুই বুঝতে পারতেন না যে এটা কি, তাই না? এখন আসি এই সেল দেখে, এটা দেখে আমাদের মতো সাধারণ মানুষ আমরা কিছুই বুঝতে পারছি না যে এটার ভিতরে কি আছে। বাট এটা যদি একটা মডেল দেখি, এটা হলো একটা সেলের মডেল। ওকে, যেই সেলটা দেখে ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে যখন আমরা অরিজিনাল একটা সেল দেখছিলাম, ওটা দেখে কিছুই বোঝা যাচ্ছিল না। বাট আমরা যখন একটা সেলের মডেল দেখবো তখন কিন্তু বোঝা যাচ্ছে যে না, এর ভিতরে বেশ কিছু জিনিস আছে। একটা সেল কিন্তু, প্রত্যেকটা সেল, মানুষের বডি যতগুলো সেল আছে সবগুলি কোনো না কোনো কাজ করে, কোনো কোনো ফাংশন তাদের আছে। এই ফাংশনগুলো করার জন্য তাদের বেশ কিছু অর্গানেলস প্রয়োজন হয়, বাংলায় যেটাকে বলা হয় অঙ্গাণু। এই অর্গানেলসগুলোর হেল্প নিয়ে প্রত্যেকটা সেল কাজ করে, তাদের শক্তির প্রয়োজন হয়, তাদের কাজের বিভিন্ন রকমের হেল্পের প্রয়োজন হয়, সেগুলোর জন্য এই অর্গানেলসগুলো থাকে। এখন আসি, এতগুলো নিয়ে আমি ডিসকাস করব না, বাট মেইন যে বিষয়টা, এই যে ভেতরে গোলাকার যে অংশটা আমরা দেখছি, যে সার্কেলটা দেখছি, সেটাকে বলা হয় নিউক্লিয়াস। এবং এই নিউক্লিয়াসের ভেতরে একটু কি ক্লিয়ার দেখা যাচ্ছে? লাইটের কারণে দেখা যাওয়ার কথা না, যে এই যে সুতার মতো পেঁচানো কিছু অংশ আছে যেটাকে বলা হয় ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এই যে সুতার মধ্যে এরকম পেঁচানো থাকে, এই ডিএনএ এর মধ্যে মানুষের সমস্ত কিছু কিন্তু কোড করা থাকে, কোডিং করা থাকে। কম্পিউটারে কোডিং যেরকম আছে না, ঠিক তেমনি কিন্তু হিউম্যান বডির ভিতরে কোডিং করা থাকে। যেমন হচ্ছে আপনার ক্যারেক্টার কিরকম হবে, আপনি দেখতে কিরকম হবেন, আপনি ফর্সা হবেন না কালো হবেন, আপনার চুল কিরকম হবে, আপনি লম্বা হবেন নাকি খাটো হবেন, বাবার মতো না মার মতো হবেন, এভরিথিং, ইভেন আপনার ভয়েস কিরকম হবে, এভরিথিং এই ডিএনএ এর মধ্যে কোড করা থাকে। আমি কি বোঝাতে পারলাম? এত বেশি মাথায় নেওয়ার দরকার নেই, যা শুধু শুনে যাই আমরা।
ঠিক আছে, মেইন আলোচনাটা আরো সামনে আসছে, এটা আমাদের আলোচনার প্রয়োজনেই আমরা এই বিষয়গুলোকে আলোচনা করছি। এবার আসি, এই কোডিংগুলি যখন কোনো কারণে ইভেন এই সেলটা কিভাবে কাজ করবে, এই সেলটার কাজ কি হবে সেটারও কিন্তু কোডিং করা থাকে এই ডিএনএ এর মধ্যে। এমনকি সেল, আমাদের বডির প্রত্যেকটা সেল কিন্তু ডিভাইডেড হয়, সেল ডিভিশন যেটাকে বলে, কোষ বিভাজন। এই সেলগুলো কিন্তু প্রত্যেকটা সেল কিন্তু কন্টিনিউয়াসলি ডিভাইডেড হচ্ছে, সেল ডিভিশন হচ্ছে, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, এভাবে কিন্তু কন্টিনিউয়াসলি ডিভিশন হচ্ছে। এই সেল ডিভিশনটাও কিন্তু এই কোডিং এর মাধ্যমে কন্ট্রোল করা হয়। এখন যখন কোনো কারণে এই কোডিংগুলো নষ্ট হয়ে যায়, আমি আবারও বলছি, যদি কোনো কারণে এই কোডিংগুলো নষ্ট হয়ে যায়, তখন কিন্তু এই সেলগুলোর যে কাজগুলো, যে ফাংশনগুলো, সেগুলো কিন্তু আর প্রপারলি করা সম্ভব হবে না। তখনই দেখা যাচ্ছে সেই সেলটা ড্যামেজ হয়ে যাচ্ছে অথবা ম্যাল ফাংশনিং করছে, অর্থাৎ উল্টাপাল্টা কাজ করছে, এবং যার ফলে টিউমার থেকে ক্যান্সারের দিকে যাচ্ছে। আমি কি বোঝাতে পারলাম এই পর্যন্ত? ওকে ফাইন। এবার আসি, এটা হলো একটা জেনারেল সেলের কথা। এখন আসি এই ফাংশনের উপরে ডিপেন্ড করে, আমি তখন কিন্তু স্ট্রাকচার নিয়ে কথা বললাম, এবার আসি ফাংশন নিয়ে কথা বলি, যে কিছু সেলের ফাংশনের কারণে কিন্তু সেলগুলো দেখতে বিভিন্ন রকম হয়। যেমন ব্লাড সেল, আমাদের যে রক্তের সেলগুলো, আমাদের রক্ত আমরা সাধারণত ক্যাটেগরি কি দেখি, লাল রঙের একটা তরল পদার্থ, যেটাকে আমরা রক্ত হিসেবেই চিনি, তাই না? বাট এই ব্লাডের মধ্যেও কিন্তু ডিফারেন্ট টাইপস অফ সেল আছে, বিভিন্ন রকমের সেল আছে। যেমন এই যে লাল বা রেড কালারের যেগুলো দেখছি, এগুলোকে বলা হয় রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকা, বা আর সংক্ষেপে আরবিসি বলা হয়। এই রেড ব্লাড সেলের কাজ হচ্ছে আমাদের বডিতে আদার্স যে সেলগুলো আছে, সেই সেলগুলোতে তারা কি করে, খাবার সাপ্লাই দেয়, অক্সিজেন সাপ্লাই দেয়, খাবার সাপ্লাই দেয়, যা যা প্রয়োজন সেগুলোর সাপ্লাই দেওয়ার কাজ হচ্ছে এই রেড ব্লাড সেল করে থাকে। এবার আসি, সাদা যেগুলো দেখছি এগুলোকে বলা হয় হোয়াইট ব্লাড সেল, WBC বা শ্বেত রক্তকণিকা। এই শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে বডির ডিফেন্স মেকানিজমে কাজ করা, অর্থাৎ বডিতে যখনই বাহির থেকে কোনো কিছু আসবে, ফরেন পার্টিকেল বা ভাইরাস ব্যাকটেরিয়া যখন আসবে, সেগুলোকে তারা প্রোটেক্ট করবে। আমি তো বোঝাতে পারলাম? এই সোজা কথা, বডির যে সেনাবাহিনী, আর্মি, ওকে, আর্মি হচ্ছে এই সাদা হোয়াইট ব্লাড সেলগুলি। এবং এই ছোট ছোট যেগুলো দেখছি এগুলোকে বলা হয় প্লেটলেট বা অনুচক্রিকা, যেটার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সহযোগিতা করা। কোথাও কেটে গেলে এমনি রক্ত জমাট বেঁধে যায় না, কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যায় যদি অল্প কেটে যায়। এই যে রক্ত জমাট বাঁধার কাজটা করা হচ্ছে এই প্লেটলেট। বাট যদি কারো এই রক্ত, অনেকের আছে যে রক্ত পড়তে শুরু করলে সহজে বন্ধ হয় না, ব্লিডিং বন্ধ হয় না, তার মানে তার এই প্লেটলেটগুলোর প্রবলেম আছে। এবার আসি, এই যে ব্লাড সেলগুলো, এই সেলগুলো এই যে ইয়েলো যে লিকুইডের মধ্যে তারা ভেসে বেড়ায়, এটাকে বলা হয় প্লাজমা। এই ব্লাড সেলগুলি যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায়, কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে তার এই কাজগুলো সে প্রপারলি আর করতে পারে না। তখনই দেখা যায় ব্লাডের বিভিন্ন ডিজিজগুলো হতে থাকে, যেমন আপনার লিউকেমিয়া, অ্যানিমিয়া থেকে শুরু করে যত রকমের প্রবলেম আছে, এই সবগুলোর কারণ, এমন ব্লাড ক্যান্সার যেটাকে বলি, এই ধরনের প্রবলেমগুলোর কারণ হলো এই ব্লাড সেলগুলি যখন কোনো কারণে ড্যামেজ হয়ে যায় বা ম্যাল ফাংশনিং করে। আমি বোঝাতে পারলাম? এবার আসি, এটাকে আমরা চিনি, লেখা আছে কিডনি, তাই না? কিডনি কোথায় থাকে, মাথায় না বুকে? পেছনে, তাই না? পেছনে আমাদের কয়টা কিডনি থাকে? 3টা। কার কার আছে? একটা থাকে, অনেকে একটা থাকে, 3টাও থাকে, রেয়ার কেস, একটাও থাকে অনেকে। আচ্ছা, এবার আসি, এই কিডনির কাজ কি জানি? কিডনির কাজ হচ্ছে ফিল্টার করা। কিডনির কাজটা হচ্ছে ফিল্টার করা, বাংলায় যেটাকে বলে ছাঁকনি। ছাঁকনির কাজ করে কি? ছাঁকে চা না, আমরা যে আমাদের বডি যে ব্লাড আছে, সেই ব্লাডটাকে সে ফিল্টার করে, এবং ব্লাড ফিল্টার করে যে ক্লিন ব্লাড বা পরিষ্কার ব্লাডটাকে সে বডিতে ব্যাক করে, এবং যে এটার ভিতর যে টক্সিক, আমাদের ব্লাডের ভিতর যে বিষাক্ত পদার্থগুলো তৈরি হয়, জমা হয়, সেগুলোকে সে কি করে, ইউরিনের মাধ্যমে পাস করে দেয়। আমি কি বোঝাতে পারলাম এই পর্যন্ত? কিডনির কাজটা কি ক্লিয়ার? ওকে ফাইন। এখন আসি, এই যে কিডনির যে ছাঁকনির কাজগুলো যেই সেলগুলো করে, সেই সেলগুলোর নাম হলো নেফ্রন সেল, যেটাকে বলা হয় কিডনির ফাংশনাল ইউনিট। এই ফাংশনাল ইউনিট, এই নেফ্রন সেলগুলো মূলত এই ছাঁকনির কাজটা করে। এখন যখন কোনো কারণে এই নেফ্রন সেলগুলো ড্যামেজ হয়ে যায়, আস্তে আস্তে করে দেখা, যখন সবগুলো নেফ্রন সেল ড্যামেজ হয়ে যাচ্ছে, আলটিমেটলি কি হচ্ছে, কিডনিটা ড্যামেজ করে যাচ্ছে, কিডনিটা ফেল করছে। তার মানে সে তখন এই যে ছাঁকনির কাজটা শেয়ার করতে পারছে না। ক্লিয়ার? এই ছাঁকনির কাজটা যখন কিডনি করতে পারে না, তখন কি করতে হয়, এই ব্লাডটাকে বডির বাহিরে নিয়ে একটা মেশিনের মাধ্যমে পরিষ্কার করে আবার বডিতে ফেরত নিয়ে আসতে হয়। এই প্রসেসটার একটা নাম আছে, জানি কি আমরা? ডায়ালাইসিস প্রসেস। আমার কথা কি বোঝা যাচ্ছে? এই ডায়ালাইসিস প্রসেসটা কখন যেতে হচ্ছে, যখন আমাদের বডির যে ছাঁকনি বা বডির যে ফিল্টার, যে আপনার মেশিনটা আছে,
যেটাকে কিডনি নামে আমরা চিনি, সেই কিডনিটা যখন ফেল করছে তখনই আমাদের এই ডায়ালিসিসের প্রসেসে যেতে হচ্ছে। এবার আসি আরেকটা বড় প্রবলেম বাংলাদেশের প্রেক্ষিতে, সেটা হলো ডায়াবেটিস। কার কার ফ্যামিলিতে আছে একটু হাত দেখি। পরিচিত কেউ নাই যে ডায়াবেটিসের পেশেন্ট আছে? আচ্ছা, ডায়াবেটিস সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে না? যে ডায়াবেটিস কেন হয়? সুগারের পরিমাণ কি হচ্ছে অ্যাকচুয়ালি বডিতে, কি হচ্ছে বডির ভেতরে ডায়াবেটিস হলে অ্যাকচুয়ালি কি হয়? এই যে আমাদের বডিটা, এই বডির এই যেটা হচ্ছে আমাদের যে কলিজা যাকে আমরা বলি, যকৃত, লিভার, এই লিভারের পাশে হচ্ছে আমাদের স্টমাক। এই স্টমাকের পেছনে হলুদ রঙের এই যে পাতার মতো একটা অংশ আছে যেটাকে বলা হয় প্যানক্রিয়াস, বাংলায় বলা হয় অগ্নাশয়। এই প্যানক্রিয়াসের কিছু সেল আছে, যে সেলগুলো, এই যে প্যানক্রিয়াসের এই ছোট্ট এই পোরশনটাকে এখানে একটু বড় করে দেখানো হলো, যে এই যে এখানে ইয়েলো কালারের যে সেলগুলো দেখছি এগুলোকে বলা হয় বিটা সেল। একটু খেয়াল করে দেখেন, আমি প্রত্যেকটা সেলের কিন্তু আলাদা আলাদা নাম বলছি, তাই না? কারণ হলো এই ফাংশনের কারণে এক একটা সেলের এক একটা নামকরণ করা হয়ে থাকে কাজের কারণে। এই বিটা সেলগুলোর কাজ হচ্ছে ইনসুলিন তৈরি করা। ইনসুলিনের নাম তো শুনেছি নাকি? ইনসুলিন হচ্ছে একটা হরমোন, এবং এই ইনসুলিনের কাজ হচ্ছে আমাদের বডির গ্লুকোজ লেভেলটাকে ব্যালেন্স করা। এখন এটার মেকানিজম বলতে গেলে একটু সময় বেশি লাগবে। যেমন আমাদের ইনসুলিনটা কি করে অ্যাকচুয়ালি, আমাদের বডিতে আমরা যে খাবারগুলো খাচ্ছি, বিভিন্ন কার্বোহাইড্রেট খাচ্ছি, যেগুলোর লাস্ট এন্ডে গিয়ে সেটা কি হচ্ছে, সুগারে পরিণত হচ্ছে, এবং যেই সুগার কিনা আমাদের বডির যে শক্তি সেটা তৈরি করে। আমরা যে কার্বোহাইড্রেট, ভাত, আলু, রুটি খাচ্ছি, এগুলো সবই হচ্ছে কার্বোহাইড্রেটের সোর্স, ঠিক আছে? যখন আমরা এগুলো খাচ্ছি তখন সেটা লাস্ট স্টেজে গিয়ে সুগারে পরিণত হচ্ছে, এবং ওই যে ব্লাড সেলগুলো, আদার্স যে সেলগুলো আছে, সেই সেলগুলোতে এই সুগারটাকে ডিস্ট্রিবিউট করে। বাট এই ডিস্ট্রিবিউশনে হেল্প করে হলো ইনসুলিন, এবং যখন সেটা ডিস্ট্রিবিউটেড হয়ে যায় তখন কিন্তু ব্লাডের মধ্যে সুগার লেভেলটা ব্যালেন্সড থাকে। বাট যখনই দেখা যাচ্ছে এই ইনসুলিনের পরিমাণটা কমে যায়, তখন এই সুগারটা প্রপারলি ডিস্ট্রিবিউটেড হয় না। আমি কি বোঝাতে পারছি? তো তখন সেটা কি হচ্ছে, ওই ব্লাডে সেটা জমা হয়ে থাকছে। হ্যাঁ, তখনই আমরা যখন টেস্ট করছি আমরা তখন সেটা বলছি যে আমাদের ব্লাড সুগার লেভেলটা হাই, কারণ সেটা জমা হয়ে আছে, সেটা ডিস্ট্রিবিউটেড হচ্ছে না। এই অবস্থাটাকেই বলা হচ্ছে ডায়াবেটিস। এই ডায়াবেটিস যখন হচ্ছে তখন আমাদের, তার মানে কি, কেন এটা হচ্ছে? বিকজ আমাদের এই বিটা সেলগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে কোনো না কোনো কারণে। তারা ইনসুলিন প্রডিউস করতে পারছে না, ইনসুলিনগুলো স্টোর করতে পারছে না, এবং প্রয়োজন মতো তারা ডিস্ট্রিবিউট করতে পারছে না। ইনসুলিনের ল্যাকিংসের কারণে এই প্রবলেমটা হচ্ছে, এবং তখন আমাদের কি করতে হচ্ছে, বাহির থেকে ইনসুলিন নিতে হচ্ছে। এখানেও সেম কেস। এখন দেখা যায় আমি এরকম যদি প্রত্যেকটা ডিজিজ নিয়ে আমি আলোচনা করতে যাই, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একটা কমন জিনিস আমরা পাচ্ছি। কি বলেন তো? সেল ড্যামেজ, তাই না? দ্যাট মিনস প্রত্যেকটা ডিজিজ নিয়ে যদি আমি আলোচনা করি, সবগুলোতেই দেখা যাবে এটার ইনিশিয়েশনটা হচ্ছে আপনার সেল ড্যামেজ থেকে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটা জেনারেল ডিসকাশনে যাই, একটা জেনারেল আলোচনায় যাই, তাহলে ব্যাপারটা দাঁড়ায় এরকম যে এই যে আমাদের হিউম্যান বডিটা, আমাদের যে মানব দেহটা 100 ট্রিলিয়ন অফ সেল দিয়ে তৈরি, 10 লক্ষ কোটি কোষ দিয়ে তৈরি, ডিফারেন্ট টাইপস অফ, বিভিন্ন রকমের টোটাল 10 লক্ষ কোটি কোষ দিয়ে আমাদের এই হিউম্যান বডিটা তৈরি হয়। এবং কাজের কারণে, এই ফাংশনের কারণে এই সেলগুলো কিন্তু আবার আলাদা আলাদা হয়। যেমন আমি প্যানক্রিয়াসের সেলগুলো নিয়ে আলোচনা করেছিলাম, ব্লাডের সেলগুলো নিয়ে আলোচনা করেছিলাম, কিডনির সেলগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এরকম আরো ডিফারেন্ট অর্গানের বা ডিফারেন্ট জায়গার সেলগুলো কিন্তু আলাদা আলাদা। যেমন বোনস, আমাদের হার্টের সেলগুলো একরকম দেখতে, একই রকম দেখতে, নির্দিষ্ট কাজ করে যে কোষগুলো, তাদেরকে একসাথে বলা হয় টিস্যু, বাংলায় বলা হয় কলা। এই যে একই রকম যেগুলো, এরকম যে কলাগুলো, এরকম বেশ কয়েক রকমের কলা নিয়ে আমাদের এক একটা অর্গান বা আমাদের এক একটা অঙ্গ তৈরি হচ্ছে। যেমন আমাদের হার্ট, আমাদের ব্রেন, আমাদের কিডনি, আমাদের লিভার, আমাদের চোখ, হ্যাঁ, এগুলো সব হচ্ছে এক একটা অঙ্গ বা এক একটা অর্গান। এরকম বেশ কয়েকটা অর্গান যখন মানব দেহের কোন একটা নির্দিষ্ট কাজ সম্পাদন করে, তখন সেটাকে বলা হয় সিস্টেম, বাংলায় বলা হচ্ছে তন্ত্র। ঠিক আছে? যেমন আমি এখানে অনেকগুলো সিস্টেম আছে, যার মধ্যে আমি ডাইজেস্টিভ সিস্টেমটা নিয়ে কথা বলি। যে ডাইজেস্টিভ সিস্টেমটা কি, আমাদের মুখ গহ্বর, খাদ্যনালী, আমাদের পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, এগুলো নিয়ে হচ্ছে আমাদের খাদ্য পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেমটা তৈরি হয়, যেটার কাজ হচ্ছে আমাদের খাদ্যের হজম প্রক্রিয়া কাজ করা। আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলোকে হজম করার কাজে এই অর্গানগুলো কাজ করে। এখন যদি আমি বোনসের কথা বলি বা স্কেলেটাল সিস্টেম, আমাদের 206টা হাড় আছে, এগুলো নিয়ে হচ্ছে আমাদের স্কেলেটাল সিস্টেমটা তৈরি হচ্ছে। কঙ্কালতন্ত্র, কঙ্কালতন্ত্রের কাজ কি? কঙ্কালতন্ত্রের কাজ হচ্ছে আমাদের হিউম্যান বডিকে একটা স্ট্রাকচার দিচ্ছে,
তাই না? তারা মুভমেন্টে হেল্প করছে এবং আমাদের যে ইন্টারনাল অর্গানগুলো আছে, ভেতরে যে অর্গানগুলো আছে সেগুলোকে সেভ করছে, প্রোটেক্ট করছে, ঠিক আছে? এখন এই বোনসগুলো কি সরাসরি ডাইজেস্টিভ সিস্টেমে কি হেল্প করছে? না, সরাসরি কি করছে? করছে না, এটা আলাদা সিস্টেম। এরকম সবগুলো আলাদা আলাদা সিস্টেম, যেমন মাসল সিস্টেম, আমাদের যে মাংসপেশি রয়েছে এগুলোকে বলা হয় মাসকুলার সিস্টেম। এরপর আসে আমাদের স্কেলেটাল সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, আমাদের যে শ্বসন তন্ত্র আছে। এরপর আসে হচ্ছে নার্ভাস সিস্টেম, আমাদের ব্রেন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম যেটা বলা হয়, এবং সার্কুলেটরি সিস্টেম, রক্ত সংবহন তন্ত্র, আমাদের হার্ট, আমাদের শিরা, উপশিরা, এগুলো নিয়ে আমাদের সার্কুলেটরি সিস্টেম। এই সবগুলো সিস্টেম মিলে হচ্ছে আমাদের যে টোটাল হিউম্যান বডিটা এটা তৈরি হয়। অর্থাৎ এতক্ষণ আমি আলোচনা করলাম সেল, সেল থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে সিস্টেম এবং সিস্টেম থেকে অর্গানিজম বা হিউম্যান বডি। এই পর্যন্ত কি ক্লিয়ার? এবার আসি, এবার আমরা একটু ভেতর দিকে যাব, অর্থাৎ সেলের আরো ভেতরে যাব। যেটা আমরা প্রথমে একটা মডেল দেখেছিলাম যে একটা সেল বেশ কিছু অর্গানেলস দিয়ে গঠিত হয়, তাই না? এবং এই অর্গানেলস গুলোর আরো ভেতরে যদি আমরা যাই তাহলে আমরা পাবো ম্যাক্রোমলিকুল, বড় বড় অণু, যেমন ডিএনএ। ডিএনএ ইটসেলফ একটা ম্যাক্রোমলিকুল, বড় অণু। অণু পরমাণু পড়েছে না ক্লাস 5-6 এ? একটু একটু মনে পড়ে হয়তো। অণু পরমাণু এইটুকু মনে আছে তো? সংজ্ঞার দরকার নেই, এইটুকু মনে থাকলে হয়েছে। এই ম্যাক্রোমলিকুল, ডিএনএ হচ্ছে একটা ম্যাক্রোমলিকুল। এই ডিএনএ যদি আমরা আরো ভেতরে যাই তাহলে আমরা পাবো মলিকুল, অণু। যৌগিক পদার্থ হতে পারে বা মৌলিক পদার্থ দিয়ে অণু তৈরি হয়, তাই না? এবার আসে এই মলিকুল, এই অণুগুলোকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো অ্যাটম বা পরমাণু, যেটাকে বলা হয় পদার্থের ক্ষুদ্রতম একক, তাই না? মৌলিক একক। এই অ্যাটমিক লেভেল থেকে অ্যাকচুয়ালি এই ডিজিজগুলো শুরু হয়। এই কারণে এতক্ষণ আমরা সেই ছোট্টবেলার পড়াশোনাগুলো করলাম। এবার আসি, এখন বিষয়টা হচ্ছে এই যে প্রবলেমগুলো আমি কি বললাম যে আমাদের যত প্রবলেম হচ্ছে সবগুলো কেন হচ্ছে? সেল ড্যামেজ থেকে তৈরি হচ্ছে। সেল ড্যামেজ হলে আমাদের বডিতে ডিজিজগুলো প্রডিউস হচ্ছে। বাট আপনার বা আমার সেলগুলো সুস্থ আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? আমি বলছি আমি সুস্থ আছি, দ্যাট মিন্স আমি সুস্থ। কতটুকু সুস্থ আছি সেটা বোঝার জন্য দেখতে হবে যে একটা সেলের কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা বুঝবো যে আমার সেলগুলো সুস্থ আছে। যেমন একটা সেলের যদি এই বৈশিষ্ট্যগুলো আমরা পাই তাহলে বুঝবো আমার সেলগুলো সুস্থ। ফার্স্ট অফ অল, রিপেয়ার করার ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ একটা সেলের উপর যদি আঘাত হয় তাহলে সে নিজেকে নিজে রিপেয়ার করতে পারবে। কোথাও কেটে গেল, হয় না নিজে নিজে ঠিক হয়ে যায়? বা কোথাও বাড়ি খেলেন, অনেক জোরে আঘাত পেলেন, কালো হয়ে গেল, নীল হয়ে গেল, আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায় না? দ্যাট মিন্স কি সেই সেলগুলো নিজে নিজে রিপেয়ার করতে পারছে নিজেকে, তার মানে আপনার সেলগুলো সুস্থ। বাট যদি সেটা না হয়, দেখা গেল একটুখানি কেটে গেল, সেই জায়গাটা পেকে ইনফেকশন হয়ে অ্যান্টিবায়োটিক না খাওয়া পর্যন্ত সুস্থ হয় না, আছে না এরকম? দ্যাট মিন্স আপনার সেলগুলো ঠিক না, সুস্থ না। এরপর আসি ডিফেন্ড করতে পারা, প্রতিরোধ করতে পারে। যখনই তার কাছে কোনো একটা ফরেন পার্টিকেল আসবে, কোনো ভাইরাস ব্যাকটেরিয়া থেকে আক্রমণ করবে, সে নিজেকে প্রোটেক্টেড করতে পারবে, সে প্রোটেক্টেড রাখতে পারবে নিজেকে। এটা হলো একটা সুস্থ সেলের বৈশিষ্ট্য। এই যে দেখা যাচ্ছে যে এখন দেখা যায় প্রায় কিন্তু ভাইরাল ফিভার হচ্ছে, তাই না? এখন অনেক ঘরে ঘরে, বাট অনেকের হচ্ছে না। দ্যাট মিন্স কেন হচ্ছে না? ওই একই ভাইরাস আপনার ঘরেই একজনের আপনার জ্বর হচ্ছে, ভাইরাস ফিভার হচ্ছে, বাট আপনার হচ্ছে না কেন? তার মানে আপনার সেলগুলো নিজেকে প্রোটেক্ট করতে পারছে। তাকেও কি আক্রমণ করেনি? করেছে, বাট আপনার সেলগুলো কি করছে? তাকে প্রোটেক্ট করতে পারছে। দ্যাট মিন্স আপনার সেলগুলো সুস্থ। আর যদি সেটা করতে না পারে, দ্যাট মিন্স আপনার সেলগুলো সুস্থ না। আপনি যদি সহজেই কোনো না কোনো ভাবে আক্রান্ত হয়ে যান, এই যে অ্যালার্জি, একটু ধুলায় গেলে, একটুখানি বাইরে গেলে দেখা যাচ্ছে অ্যালার্জির প্রবলেম হচ্ছে, কি একটুখানি পানি বেশি নাড়াচাড়া করলে তার হাঁচি কাশি প্রবলেম হয়ে যাচ্ছে। এগুলোর কারণ হলো আপনার সেলগুলো ডিফেন্ড করতে পারে না। তৃতীয়ত হলো অ্যাডাপ্ট করতে পারা, যে কোনো পরিবেশে সে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। অনেকে আছে দেশে বাইরে থেকে আসলো বা ঢাকা থেকে গ্রামে গেল, নিজেকে সেই পরিবেশে অ্যাডাপ্ট করতে পারে না। এই আপনার পেটের সমস্যা শুরু হয়ে যায়, অ্যাডজাস্ট করতে পারছে না, অসুস্থ হয়ে যাচ্ছে, হয় না এরকম? দ্যাট মিন্স আপনার সেলগুলো অ্যাডাপ্ট করতে পারছে না। বাট অনেকের আছে যেখানেই যাক কোনো সমস্যা নেই, যেখানে না সেখানে কাট, কোনো প্রবলেম নেই, তার মানে তার সেলগুলো সুস্থ। এবং লাস্ট অফ অল হচ্ছে রিজেনারেট এবং রিজুভিনেট করতে পারা, পুনরায় তৈরি হওয়া বা পুনরুজ্জীবিত হতে পারার ক্ষমতা হচ্ছে একটা সুস্থ সেলের বৈশিষ্ট্য। অনেকে আছে মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, দেখে মনে হয় যেন 2 বাচ্চার বাপ, আছে না এরকম? 2 বাচ্চার মাও আছে এরকম। যেমন আমি ক্লাস করতে যাই এক জায়গায়, ওখানে একটা মেয়েকে আমি আপনার কয়টা বেবি, আমার কাছে মনে হচ্ছে আমার বিয়ে হচ্ছে, আমি না মনে হচ্ছে না, তাই জিজ্ঞেস করলাম। এরকম হয় অনেক সময়।
তার মানে কি যে দেখে আসলে বোঝা যায় না, দেখে দেখেই তো আমি জিজ্ঞেস করেছি, তাই না? তো এই যে বিষয়গুলো, তার মানে কি তার সেলগুলোর রিজেনারেট বা রিজুভিনেট করার ক্ষমতা নাই। আবার অনেকে আছে 70 বছর বয়স, দেখে মনে হয় যেন মাত্র 45 আছে না? তার মানে তার সেলগুলো রিজেনারেট এবং রিজুভিনেট করতে পারে। এগুলো হচ্ছে একটা সুস্থ সেলের বৈশিষ্ট্য। এখন আপনারাই মেজার করেন যে আপনারা কোন লেভেলে আছেন। বোঝা যাচ্ছে না নিজেদেরটা যে আসলে আমি সুস্থ কি সুস্থ না? এবার আসি সোজা কথা, হেলদি সেলস মিন হেলদি বডি। এইটুকু তো ক্লিয়ার করতে পেরেছি নাকি? এবং আনহেলদি সেলস মিন আনহেলদি বডি। একটা মানুষ দেখতে অনেক কালো হতে পারে, অনেক অসুন্দর হতে পারে, কিন্তু তার মধ্যেও একটা লাবণ্যতা থাকে, থাকে না? এই যে নাইজেরিয়ান যারা আছে বা আফ্রিকান যারা আছে, অনেক কালো, মানে তাকানোই যায় না, হ্যাঁ, কিন্তু তাদের মধ্যেও কিন্তু একটা লাবণ্যতা থাকে, এটা আল্লাহই দিয়ে দেয়। কিন্তু সে যদি, এবং একটা মানুষ যতই সুন্দরী হোক না কেন, বিশ্ব সুন্দরী হোক, কিন্তু সে যদি অসুস্থ হয়ে যায়, তার চেহারা কিন্তু এরকম হয়ে যাবে, তাই না? এখন কথা হলো, এখন একটা সামারিতে আসি। এই যে প্রবলেমগুলো এতক্ষণ যে আলোচনা করলাম, কোনো কারণে যদি একটা রোগ সেলগুলো ড্যামেজ হয়ে যায়, কোনো কারণে এই কোনো কারণটা ইউভি রেজ অর রেডিয়েশন, মোবাইল ফোন ইউজ করে না এরকম কেউ আছি আমরা এখানে? মোবাইল ফোনের রেডিয়েশনের যে ভয়াবহতা, এটা কি আমরা জানি কম বেশি? হ্যাঁ, এটা এতটা ভয়াবহ যে মাইক্রোওয়েভের যে ওয়েভ, সেটার মোটামুটি কাছাকাছি রেডিয়েশন। এবং যখন সেটা চার্জ, একটা মোবাইলের চার্জ যখন 15%-এর নিচে চলে আসে, সেটা তখন খুবই ভয়াবহ আকার ধারণ করে। এবং 10-15 মিনিটের বেশি যখন আপনি কন্টিনিউয়াসলি ফোনে কথা বলবেন, আপনার ব্রেন সেলের টেম্পারেচার কিন্তু 2 ডিগ্রি পর্যন্ত বেড়ে যায়, যেটা অনেক বেশি ক্ষতিকর। এবং রাতে যারা ফোনে বেশি কথা বলে, অথবা যারা অফিসিয়াল কাজে হোক বা যে কোনো কারণে ফোনে অনেক বেশি কথা বলতে হয়, তাদের কিন্তু ঘুমের সমস্যা হয়। আপনারা কি আমার সাথে একমত? নাকি এমনিই বলছেন জি জি? রিয়েলি আপনারা কি মানে এক্সপেরিয়েন্সড এই ব্যাপারগুলোতে, যে ঘুমের প্রবলেম হচ্ছে যাদের অফিসের কারণে, ব্যবসায়িক কারণে ফোনে কথা বলতে হয় অনেক বেশি, ঘুমের প্রবলেম হয় অনেক বেশি, এবং মাথার কাছে ফোন রেখে ঘুমানো কন্টিনিউয়াসলি কিন্তু সে রেডিয়েশনটা যাচ্ছে, এবং তখন কিন্তু ঘুমের প্রবলেম হয়। এখন কিন্তু প্রত্যেকেরই স্মার্টফোন, ওয়াইফাই অন করে রেখেই অনেকে ঘুমান। এই কারণে কিন্তু রেডিয়েশনটা অনেক বেশি যায় কন্টিনিউয়াস। আপনার ওয়াইফাই অফ করে ঘুমান, এবং ইফ পসিবল এরোপ্লেন মোডে দিয়ে ঘুমান, দেখবেন যে ঘুমের প্রবলেম কমে আসবে। এই যে ঘুম না হওয়ার যে সমস্যা, এটা অনেকটা কমে আসবে, কিন্তু যদি এটা একটু এক্সপেরিমেন্ট করে দেখেন। এবার আসি পলিউশন, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, ফুড পলিউশন, এগুলি কি আছে না নাই? আছে। এরপরে আসি স্ট্রেস, মেন্টাল স্ট্রেস নাই এমন কে আছেন একটু হাত দেখে? কোনো মেন্টাল স্ট্রেস নাই? আপনার কি ফ্যামিলি নাই? তাহলে তো মেন্টাল স্ট্রেস থাকার কথা। এরপর আসি পোর নিউট্রিশন। এবার আসে খাবার নিয়ে একটু কথা বলি। বাহিরের খাবার খাই না এরকম কি আছে? একদম গত 5-6 বছর একদমই খাই নাই, আছে কি এরকম? এরকম নাই। এবং দেখা যায় বাহিরে যখন আমরা খাই, কি খাই? স্পেশালি ভাজা পোড়াটা খাই না বেশি, ফাস্টফুড, বা ফাস্টফুডটাও কি দিয়ে ভাজতেই দেওয়া, বেশিরভাগই তো ভাজা পোড়া। এখন আসি, এই যে ভাজা পোড়াটা ডক্টর খেতে কেন মানা করে? একটু খেয়াল করে দেখেন, প্রত্যেকবার যে তেলে ভাজছে, সেই তেলটা কি চেঞ্জ করে? সেম তেলে আবার ভাজতেছে না? এই যে একটা তেল যখন সেটাকে এভাবে হিট করা হয়, হাই ফ্লেমে যখন এটাকে হিট করা হচ্ছে, তখন সেটা কিন্তু ট্রান্সফ্যাটে পরিণত হয়ে যাচ্ছে। এই তেলটা ট্রান্সফ্যাটে কনভার্টেড হচ্ছে, যেটা কিনা কার্সিনোজেনিক, আপনার ক্যান্সার সেলগুলোকে স্টিমুলেট করে। আপনার বডিতে যে ক্যান্সার সেলগুলো আছে, সেই সেলগুলোকে স্টিমুলেট করে কিন্তু এই ট্রান্সফ্যাটটা। এবং যতবার আপনি খাচ্ছেন, ওই পুরোনো তেলে ভাজাটাই খাচ্ছেন কিন্তু, এবং যার ফলে আপনার বডিতে কিন্তু ক্যান্সার ডেভেলপ করার পসিবিলিটিটা বেড়ে যাচ্ছে। আমি কি বোঝাতে পারছি? যে কারণে আমরা কিন্তু এই জন্য কিন্তু ক্যান্সারের পেশেন্টের পরিমাণ কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। তো তারপরে আমরা দেখা যায় যে কন্ট্রোল করতে পারি না অনেক সময়। এবার আসি আরো কিছু রিজন আছে। ল্যাক অফ স্লিপ, যেটা নিয়ে কথা বললাম, বিশেষ করে শহরের জীবনগুলোতে রাত 2টা মানে হলো রাত 10টা, তাই না? পড়াশোনার কারণে হোক, রাস্তার যানজটের কারণে বাসা ফিরতে দেরি হোক, যে কোনো কারণেই হোক, দেখা যায় যে রাত 1-2টা মোটামুটি বেজে যায়। এরপর আসি পেস্টিসাইড। আমরা যে শাকসবজিগুলো খাচ্ছি বাজার থেকে কিনে,
মানে ঢাকায় থেকে একদম ফ্রেশ নিজের বাগানের নিজের ক্ষেতের সবজি কয়জনে খাচ্ছি? শখ করে হয়তো কেউ কেউ ওই বারান্দার গাছে লাগায় বা ছাদের টপে দুই একটা লাগায়, মাঝে মধ্যে হয়তো ফ্রেশ পায়, আদারওয়াইজ পসিবল না। এখন আসি, এই যে আমরা যে শাকসবজিগুলো বাজার থেকে কিনে খাচ্ছি, এগুলোর মধ্যে যে কীটনাশকটা স্প্রে করা হয়, যে পেস্টিসাইডটা স্প্রে করে, কৃষিবিদরা বলছে এই স্প্রে করার পরে 7 দিনের মধ্যে সেটা মার্কেটে আনা যাবে না, বাট যেদিন স্প্রে করছে তার পরের দিনই সেটা মার্কেটে আসছে। আপনি যখন বাজারে যান, আপনি কি গিয়ে বলেন 7 দিন আগে তোর যে সবজিটা আছে সেটা দাও? গতকালকে সবজিটা কি কিনেন? গতকালকে যেটা আসছে সেটাও না, আজকে সকালে কোনটা আসছে, ফ্রেশ বীজটা কিনে বাজারে নিয়ে আসেন। এখন কথা হলো, কেন প্রবলেম কোথায়? আপনি তো রান্না করেই খাচ্ছেন, কাঁচা তো খাচ্ছেন না, তাহলে কেন প্রবলেম কোথায়? পেস্টিসাইড হোক আর যাই হোক, বিষয়টা হলো এই বীজটা যখন আপনি রান্না করছেন হিটেও এটা নষ্ট হচ্ছে না। দ্যাট মিনস আপনার ওই বোতল থেকে বিষ খাওয়া আর ওই রান্না করে যেটা খাচ্ছেন একই জিনিস। আমি কি বোঝাতে পারলাম? এবং যার ফলে আপনার কিডনিটা ড্যামেজ হচ্ছে, আপনি এভাবে কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন। যতই আপনি এডুকেটেড হন, যতই আপনি সচেতন হন, কোনো কিছুই করার নাই। এরপর আসি প্রিজারভেটিভ। চিপস চানাচুর ছাড়া বাচ্চারা চলে না। যারা দাদা নানা হয়েছেন তারা দেখা যায় যে নাতির হাতে একটু ওই জুস চিপস চকলেট না দিলে ভালো লাগে না। অনেক বাবা মারাও আছেন যে আদর করে বাচ্চার আবদার মেটাতে এগুলো আমরা খাওয়াচ্ছি, বাট এগুলোর মধ্যে অবশ্যই যখন কোনো কিছু প্রসেসড ফুডগুলো তৈরি করা হয় ওর মধ্যে অবশ্যই মানে আপনার প্রিজারভেটিভ ইউজ করা হয়, বাট বাংলাদেশে যেগুলো ইউজ করা হচ্ছে সবগুলো কিন্তু হার্মফুল প্রিজারভেটিভ, ক্ষতিকর। যেমন হচ্ছে চিপস চানাচুরে যেটা ইউজ করা হচ্ছে এমএসজি, মনোসোডিয়াম গ্লুটামেট, যেটা কিনা আপনার বাচ্চার ব্রেনটাকে পানি করার জন্য যথেষ্ট। তো এই যে এমএসজি বা মনোসোডিয়াম গ্লুটামেট, এটা কিন্তু অনেক বেশি ক্ষতিকর। এবং দেখা যাচ্ছে অনেক সময় কিন্তু এই যে কিডনি হসপিটালগুলোতে অনেক বাচ্চা পাবেন হচ্ছে যারা কিডনি পেশেন্ট, কিডনি ফেল হয়ে গেছে, এগুলো হচ্ছে মেইন কারণ এটা। এরপরে আসি স্মোকিং, এটা নিয়ে আলাদা করে বলার কিছু নয়। স্মোকিং কজ ক্যান্সার, প্যাকেটের গায়ে লেখা থাকে। ক্যান্সার কোথায় হয়? সেলে না অন্য কোথাও হয়? সেল ছাড়া আছে কিছু আপনার বডিতে? সেলেই হচ্ছে। তা এটা নিয়ে আর আলাদা করে কোনো বলবো না। এরপর আসি ড্রাগ। এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলি সব খারাপ কথা ছিল, ভালো কোনো কথা ছিল? ভালো কিছু বলেছি? ভালো কিভাবে হইলো? সব কিন্তু খারাপ কথাই বললাম। এবার আসি ড্রাগ। এটা তো ভালো জিনিস, এটা কি আপনি রেগুলার খান? রেগুলার খান না। কখন খান? যখন আপনি অসুস্থ হন, ডক্টর বলে, অথবা যখন আপনার যদি নিজের কোনো এক্সপিরিয়েন্স থাকে, আপনি ফার্মেসিতে যাচ্ছেন, ওষুধ কিনে আপনি খাচ্ছেন, তাই না? আপনি তো সচরাচর ভাতের মতো এটা খান না। এটা কেন খান? সুস্থ হওয়ার জন্য। বাট এটা এর মধ্যে কেন আমি ইনক্লুড করলাম? কমন সেন্স বলছে এটাও তো কেমিক্যাল, সো এটা ফ্রি রেডিক্যাল তৈরি করে আমার বডিটাকে ড্যামেজ করতে পারে। বাট একটু আসি, একটা এক্সাম্পল দিব, সময় স্বল্পতা আছে, বেশি কথা বলবো না। সেটা হলো গ্যাস্ট্রিকের প্রবলেম। আসি, আছে না কম বেশি সবার? অবশ্যই। গ্যাস্ট্রিক কোথায় হচ্ছে? সেলে। গ্যাস্ট্রিক সেলগুলো যখন প্রবলেম হচ্ছে বা ডিস্টারবেন্স হচ্ছে তখনই তো আমাদের এই প্রবলেমটা হচ্ছে। এখন আসি, এই ড্রাগসগুলো যখন আমরা খাচ্ছি, আপনি ধরেন প্রথম আপনি যখন গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে, আপনি ডক্টরের কাছে গেলেন অথবা ফার্মেসিতে গেলেন, আপনাকে ফার্মাসিস্ট কি করলো? ওমেপ্রাজোল, সেকলো, আমাদের যে সেকলো আছে 20 মিলিগ্রাম আপনাকে প্রেসক্রাইব করলো। আপনি কিছুদিন খেলেন, কিছুদিন ভালো আছেন, কিছুদিন পরে দেখা যাচ্ছে এটা কাজ করছে না, তাই না? তারপরে কি করতে হচ্ছে? ডোজ বাড়িয়ে 40 মিলিগ্রাম করে নিয়ে আসছেন। কিছুদিন পরে 40 মিলিগ্রাম কাজ করছে না, আবার যাচ্ছেন, ঔষধ চেঞ্জ করে আনছেন আপনি, এসোমেপ্রাজোল, পেন্টোপ্রাজোল, আপনি এগুলো খাচ্ছেন। কিছুদিন পরে দেখাচ্ছে এটাও কাজ করছে না, আবার এগুলো ডোজ বাড়াচ্ছেন, ডোজ বাড়িয়ে খাচ্ছেন। কিছুদিন পর একটার সাথে আরেকটা অ্যাড করছেন, আবার নতুন কোনো ওষুধ আসছে, নতুন কোনো গ্রুপের ওষুধ আসছে, সেটা আপনি খাচ্ছেন। কিন্তু কিছুদিন ভালো থাকছেন, আবার আস্তে আস্তে কিন্তু খারাপের দিকেই যাচ্ছে। তাহলে কি হচ্ছে অ্যাকচুয়ালি? ততদিনে দেখা যায় আরেকটা ডিজিজ কিন্তু তৈরি হয়ে গেল, হয় আপনার কিডনিটা ড্যামেজ হয়ে যাচ্ছে, আলসারের প্রবলেম হয়ে যাচ্ছে, কোনো না একটা বড় প্রবলেম হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? সেটা হলো এই যে আমরা যখন ওষুধগুলো খাচ্ছি, এগুলো কি করছে? আপনার সেলগুলো, আমাদের উদ্দেশ্য কি হওয়ার কথা ছিল? আমাদের উদ্দেশ্য হওয়া উচিত ছিল ওই যে সেলগুলো অসুস্থ হয়ে গিয়েছে সেই সেলগুলোকে সুস্থ করা, ওই সেলগুলোকে হিল করা, তাই না? ওই হিলিং এর পরিবর্তে কি হচ্ছে? আমরা ওই সেলগুলোকে জাস্ট শুধু চাপা দিয়ে রাখছি, একটু ঘুম পাড়িয়ে রাখছি ওষুধগুলি দিয়ে। কিছুদিন যখন ঘুমিয়ে আছে সেলগুলো বা চুপ করে আছে, আপনি সে কদিন বেটার ফিল করছেন। বাট যখনই আপনার ওষুধটা স্টপ করছেন বা কন্টিনিউয়াসলি আপনি যখন ওষুধটা খেয়ে যাচ্ছেন, ওই সেলগুলো তো সুস্থ হচ্ছে না, ভেতরে ভেতরে কিন্তু ওই
প্রবলেমগুলো আস্তে আস্তে গাঢ় হচ্ছে, গাঢ় হওয়ার পর এগুলো সেলগুলো আরো খারাপের দিকে যাচ্ছে, তখন আপনি আরো অন্য ওষুধ দিচ্ছেন বা ডোজ বাড়াচ্ছেন, এগুলো করে আপনি সেগুলোকে আবার চাপা দিয়ে রাখছেন, ততদিনে কিন্তু সেলগুলো আরো খারাপের দিকে চলে যাচ্ছে। তার মানে কি দাঁড়ালো, এই ড্রাগসও অন্যতম একটা কজ হলো এই ফ্রি রেডিকেলের। এবার আসি এই ফ্রি রেডিকেলের ফলে কি হচ্ছে, আসি রেজাল্টস গুলো কি। ক্যান্সার, এগুলো কি গরু ছাগলের ছবি মনে হচ্ছে? মানুষের ছবি না? আপনার বা আমার পরিবারেরই তো কোনো না কোনো মেম্বার, আমাদের মতো কোনো ফ্যামিলিরই তো মেম্বার, তাই না? এরকম নিশ্চয়ই আমরা আমাদের ফ্যামিলিতে কারো হোক, এটা নিশ্চয়ই আমরা চাই না, যেটার কারণ হলো এই ফ্রি রেডিকেল। এইজিং, এবার আসি এইজিং এর কথায়। এই এইজিং এর জন্য এই অ্যান্টি এইজিং ক্রিম আছে না বাজারে অনেক, 52 বছর বয়সের মহিলাকে 25 বছরের বানায় দেয়। কি করে গুলি মুখে মাখে, তাই না? আপনার স্কিনে বয়সের ছাপ পড়ে গিয়েছে, 52 বছর বয়স হয়ে গিয়েছে, আপনি সেই জন্য ক্রিম মেখে ওটাকে আপনার ফেসটাকে 25 ইয়ার্স করে ফেলছেন। ওকে ফাইন, এট এ টাইম আপনার ইনসাইডের বয়স কত, ভেতরের বয়স কত? 52 বছর না 25 বছর? 52 বছর না? ওগুলো কি 25 বছর করার জন্য আপনি কি করেছেন? কিছুই না, ওই উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, তাই না? ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে না? ভেতরের জন্য আমরা কিছুই করছি না। এটারও কারণ হলো এই ফ্রি রেডিকেল। হার্ট অ্যাটাক, আগে 60-70 পরে হচ্ছে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি ছিল, বাট এখন 20-25-30 মধ্যে যে ইয়াং যারা আছে, এই ইয়াং জেনারেশনের মধ্যে কিন্তু এই হার্ট অ্যাটাকের রিস্কটা অনেক বেশি বেড়ে গেছে। এখন কিন্তু প্রায় শোনা যায়, তাই না, যে 20 বছর বা মাত্র ইউনিভার্সিটিতে পড়ে, মাত্র ইন্টারমিডিয়েটে পড়ে, 9-10-এ পড়ে বাচ্চারা কিন্তু হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, কোনো কারণে মরে যাচ্ছে। কেন? হার্ট অ্যাটাক, স্ট্রোক, এরকম হচ্ছে। এরপর আসি ডায়াবেটিস, যখন আনকন্ট্রোল অবস্থায় চলে যায়, সামান্য একটি ইনফেকশন থেকে কিন্তু এরকম গ্যাংগ্রিনের মতো অবস্থা হয়ে যায়। কিডনির প্রবলেম হলে তখন সেই ডায়ালিসিস প্রসেসে যেতে হয়, ইনসুলিন কমন একটা বিষয়। এরপরে আসি ডার্মাটাইটিস, স্কিন প্রবলেম, স্কিন ডিজিজ। এই স্কিন ডিজিজটাকে অনেকেই কিন্তু খুব বেশি একটা বড় সমস্যা মনে করে না, যে স্কিনের প্রবলেম, এটা আর এমন কি প্রবলেম, তাই না? এটা তো আমার ভেতরে কোনো সমস্যা না, বাহিরে একটু প্রবলেম আছে। কিন্তু একটা জিনিস একটু খেয়াল করে, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ সোশ্যাল ডিজিজ। কেন? আপনার কলিগ বা আপনার খুব বেস্ট ফ্রেন্ড, তার যদি স্কিন ডিজিজ হয়, আগে যেরকম দৌড়াই গিয়ে জড়াই ধরতেন খুব আন্তরিকতার সাথে, এখন কিন্তু আর ধরেন না, কেউ মুখে বলে না, কিন্তু ঘটনা সত্য, তাই না? ধরলেও কত তাড়াতাড়ি তাকে ছাড়া যায়, একটু দূরে দূরে একটু অ্যাভয়েড করেই কিন্তু তখন চলে। এটা অনেক বড় একটা প্রবলেম, বিকজ এই স্কিন প্রবলেমগুলো, এবং এই স্কিন প্রবলেমগুলো হচ্ছে ফ্রি রেডিকেলের কারণে হচ্ছে। কিডনি ফেলিওর, আপনাদের যার যত বয়স তত বছর ধরেই তো কিডনি আছে, তাই না? কে আজ পর্যন্ত নিজের কিডনি দেখেছে? এত বছর নিয়ে নিয়ে ঘোরেন, কেউ দেখেন। এবার আসি এই যে ভেতরের একটা সুস্থ কিডনি, কার কি অবস্থা আমরা কিন্তু জানি না, তাই না? আমারই বা কি অবস্থা জানি না, টেস্ট না করলে বোঝা যাবে না, তাই না? যখন একটা কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তখন সেটার অবস্থা এই পর্যায়ে চলে যায়। এরপর আসি আর্থ্রাইটিস, জয়েন্ট পেইন, একটা বড় সমস্যা। মোটামুটি মানে মহিলাদের তো দেখা যাচ্ছে যে 1-2টা বেবি, আর এখন সিজার অহরহ হচ্ছে, সিজার হলেই দেখা যাচ্ছে কিছুদিন পরে কোমর ব্যথা, হাঁটু ব্যথা, এগুলো কিন্তু শুরু হয়ে যায়। আর পুরুষদের দেখা যায় মোটামুটি 40-45 বছরের পরেই কিন্তু নামাজ পড়তে প্রবলেম হচ্ছে, ঘুম থেকে ওঠার পরে জয়েন্ট পেইন হচ্ছে, হাত পায়ে ব্যথা করে, সহজে সোজা হয়ে দাঁড়াতে পারে না। এই যে প্রবলেমগুলোর কারণও এই ফ্রি রেডিকেল। এরপর আসি ইম্পর্টেন্স, এটাও অন্যতম একটা বড় সমস্যা বর্তমান সময়। এটারও কারণ হলো এই ফ্রি রেডিকেল এবং অলমোস্ট অল ডিজিজ। এবং লেটেস্ট রিসার্চ বলছে ফ্রি রেডিকেলস আর 100% কজ অফ অল ডিজিজ। সবগুলোর মেইন কারণ হলো ফ্রি রেজাল্ট, যেটা ফ্রি রেডিকেল, যেটা কিনা লেটেস্ট একটা রিসার্চে এসেছে। এখন আসি আজকে এতক্ষণ যে আলোচনা করলাম, আজকে আমরা মোটামুটি আমাদের বডিটাকে একটু দেখবো, আমাদের ভেতরে যে কি অবস্থা, কার কি অবস্থা, সেটা আমরা আজকে একটু দেখি। এই লাইটটা কি আপনি একটু অফ করে দেওয়া যেতে পারে? কারণ ভিডিওটা তাহলে আমার মনে ক্লিয়ার হবে, তাহলে তো আমাকে দরকার নেই। দেখা যায় আপনার ম্যাডাম, ফ্রি রেডিকেলের বাংলা কি? মুক্ত মুক্তমূলক বলা হয় এটাকে, মুক্ত যোগ বা মুক্তমূলক, মুক্তমূলক, বাংলার কথা হচ্ছে মুক্তমূলক।
কোনগুলোকে? Heart. ফুসফুস আমাদের, স্টমাক। Strong. Brain. ঘুমানোর সময় ব্রেন ঘুমায়, ব্রেনও ঘুমায় না, এখানে ঘুমায় না। ন্যাচারালি তাদের কাছে এক্সট্রা ইলেকট্রন আল্লাহ দিয়ে দিয়েছে। এই ইলেকট্রনগুলি সে যদি দিয়েও দেয় তবুও সে নিজে ফ্রি রেডিক্যালে পরিণত হবে না। আমি কি বোঝাতে পেরেছি? যে অর্থাৎ এই অ্যান্টিঅক্সিডেন্ট যদি এই ইলেকট্রনটা ফ্রি রেডিক্যালকে দিয়ে দেয় তার কোনো প্রবলেম হবে না, তার কাছে এক্সট্রা এরকম অনেক ইলেকট্রন থাকে। এটা হলো একটা অ্যান্টিঅক্সিডেন্টের বৈশিষ্ট্য। এখন আসি এই অ্যান্টিঅক্সিডেন্ট দুইটা মেকানিজমে কাজ করে, ঠিক আছে? তারা বডিতে দুইটা মেকানিজমে কাজ করে। একটা হলো যে যখনই কোনো ফ্রি রেডিক্যাল অর্থাৎ ফার্দার ফ্রি রেডিক্যাল বডিতে অ্যাটাক করবে অথবা ডেভেলপ করবে তখনই সে কি করবে, এটা এই তার এক্সট্রা ইলেকট্রনটা ফ্রি রেডিক্যালকে দিয়ে দিবে। বোঝাতে পেরেছি? দিয়ে সে কিন্তু আর আদার্স যে সেলগুলো আছে সেগুলোর কোনো ক্ষতি করতে দিবে না, তাদের কোনো ক্ষতি করতে দিবে না। আমি বোঝাতে পেরেছি? এবার আসি আর সেকেন্ড মেকানিজম যেটা, সেটা হলো অলরেডি বডিতে অনেক মলিকুল আছে না যাদের ইলেকট্রন মিসিং, অর্থাৎ আগে ফ্রি রেডিক্যালগুলো সেগুলোর ইলেকট্রনগুলো নিয়ে গেছে যার ফলে আমরা ডিজিজে আক্রান্ত। সেই যে গ্যাপগুলো সেই জায়গাগুলোকে ফিল আপ করে। আমি কি বোঝাতে পারলাম? দুইটা মেকানিজম ক্লিয়ার? Yes. একটা হলো ফার্দার ফ্রি রেডিক্যাল যেগুলো আসবে সেগুলোকে সে ইলেকট্রন দিয়ে তাদেরকে সরিয়ে দিবে, নিউট্রাল করে দিবে, এবং অলরেডি যে সেলগুলো ফ্রি রেডিক্যালে পরিণত হয়ে গিয়েছে বা ড্যামেজ হয়ে গিয়েছে, ইলেকট্রন মিসিং আছে, সেই জায়গাগুলোর গ্যাপগুলোকে সে ফিল আপ করে দিবে। ঠিক আছে? এই দুইটা মেকানিজমে কাজ করে। আমরা একটা ভিডিও দেখবো লাস্টে, সেটা দেখে ক্লিয়ার হয়ে যাবে। এখন আসি, দ্যাট মিনস আমরা যদি আমাদের বডিতে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এনশিওর করতে পারি তাহলে কিন্তু আমরা এই ডিজিজগুলো থেকে স্ট্রংলি প্রোটেক্টেড থাকতে পারবো। ঠিক আছে? আমাদের বডিতে যদি এনাফ পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তাহলে আমরা এই যে বড় বড় ডিজিজ যে যার মধ্যে রয়েছে যে হেপাটাইটিস, জন্ডিস অর্থাৎ লিভারের প্রবলেম, গ্যাস্ট্রিকের প্রবলেম অর্থাৎ স্টমাক, অ্যাজমা, ফুসফুস, লাংয়ের প্রবলেম, ইম্পর্টেন্স, ক্যান্সার, তারপর হচ্ছে আপনি কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, এজিং থেকে এই যে বড় বড় যে ডিজিজগুলো কিন্তু লাইফ টাইম ডিজিজ যেগুলোকে বলা হয়, সারা জীবন আপনাকে এগুলোর ইফেক্ট নিয়ে বয়ে বেড়াতে হবে, সেগুলো থেকে আমরা কিন্তু বেঁচে থাকতে পারবো। ঠিক আছে? এখন আসি তাহলে এটার জন্য কি করতে পারি আমরা।
অ্যান্টিঅক্সিডেন্ট আমরা কোথায় পাবো? কোশ্চেন, তাই না? অ্যান্টিঅক্সিডেন্ট কোথায় পাবো? আমরা যে শাকসবজি ফলমূল খাই রেগুলার, সেখান থেকে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট পাই। আমাদের অ্যান্টিঅক্সিডেন্টের সোর্স হচ্ছে যে আমরা যে ন্যাচারাল যে শাকসবজি ফলমূল যেগুলো খাচ্ছি সেগুলোই থেকে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট পাবো। এখন কথা হলো, আমরা তো শাকসবজি ফলমূলই খাই নাকি, না ইট বালু সিমেন্ট খাই? শাকসবজি ফলমূল খাই না? তাহলে সমস্যা কোথায়? তাহলে আমাদের এত ডিজিজ কেন? আমরা তার মানে আমরা তো অ্যান্টিঅক্সিডেন্ট নিচ্ছি, তাহলে প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে আমরা যে পরিমাণ শাকসবজি ফলমূল খাচ্ছি এবং সেখান থেকে আমরা যে পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট পাচ্ছি সেটা আমাদের জন্য এনাফ না, ঠিক আছে? পর্যাপ্ত না। আমাদের কতটুকু প্রয়োজন? একটা মানুষ সুস্থ থাকার জন্য, অর্থাৎ ফ্রি রেডিক্যাল থেকে প্রোটেক্টেড থাকার জন্য প্রত্যেকদিন 7 থেকে 10,000 ইউনিট অ্যান্টিঅক্সিডেন্ট তার প্রয়োজন, ঠিক আছে? বাট আমরা যে পরিমাণ শাকসবজি ফলমূল খাচ্ছি সেখান থেকে মাত্র আমরা 1000 থেকে 1200 ইউনিট অ্যান্টিঅক্সিডেন্ট পাচ্ছি। এখন কথা হলো যে আমরা তো এনাফ খাই, তাই না? না খুবই সামান্য খাই? যতটুকু প্রয়োজন ততটুকুই খাচ্ছি, অথবা তার চেয়ে বেশিই খাচ্ছি, কম খাচ্ছি না, তাই না? কিন্তু তাহলে এত ঘাটতি কেন? অ্যাকচুয়ালি আমরা যে পরিমাণ খাই সেখান থেকে আমরা এর চেয়ে বেশি আমরা এনশিওর করতে পারি না, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে 7 থেকে 10,000 ইউনিট। আর এই জন্যই মূলত আমাদের যে প্রোডাক্টসগুলো, নুভেরাসের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো একটু জোরে হাত দিলে এই কারণে এতক্ষণ যে আলোচনা, সেটার কারণ ছিল আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে মূলত অ্যান্টিঅক্সিডেন্টের একটা বিগ সোর্স, ঠিক আছে? এখন আসি এই নুভেরাসের মধ্যে বা নুভেরাস বোটানিক্যাল বা নুভেরাস প্লাস, এটার মধ্যে কি আছে? 20+ সুপারফুড বা সুপার জুস দিয়ে আমাদের প্রোডাক্টটা তৈরি, 20টারও বেশি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস। আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো কিনা মানে আগে মানে ট্রেডিশনাল ওয়েতে যে আমরা যে অসুস্থ হচ্ছিলাম সেখানে আমরা যে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টসের যে ট্রিটমেন্টগুলো করতাম, সেই ইনগ্রেডিয়েন্টস বা সেই যে আমাদের যে নলেজগুলো সেখান থেকে আমরা গ্যাদার করি, এবং সেই যে ইনগ্রেডিয়েন্টসগুলো সেই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েই তৈরি। ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে একটু আরও কিছু ইনফরমেশন জানি, সেটা হলো আমাদের যতগুলো প্রোডাক্ট রয়েছে, ডক্টর ড্রু জারসন উনিও মেনশন করেছেন যে সবগুলো প্রোডাক্টের কিন্তু মূল উপাদান হচ্ছে ব্ল্যাক সিড, কালো জিরা। কালো জিরা কেন? মৃত্যু ছাড়া সকল রোগের প্রতিষেধক কিন্তু এর মধ্যে দেয়া, এটাকে বলা হয় ব্লেসড সিড, ঠিক আছে? এর মধ্যে দেয়া আছে, এই কারণে কালো জিরাটাকে প্রত্যেকটা ইসের মধ্যে ইউজ করা হয়েছে। সম্পূর্ণ মানে ফুল অফ অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিঅক্সিডেন্টের একটা ডিপো বলা যায় এটাকে, এবং আপনার ভিটামিন, মিনারেল, অর্থাৎ আমাদের সেল যেই খাবারগুলো চায়, একটা সেল সুস্থ থাকার জন্য যে খাবারগুলো প্রয়োজন, সেই খাবারগুলো এর মধ্যে দেয়া আছে। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনি খেতে পারছেন না, আপনার রুচি নাই, আপনি অসুস্থ অনেক বেশি, নো প্রবলেম, আপনি খাবার না খান, অসুবিধা নেই। আপনি যদি নুভেরাস প্লাস 2 আউন্স খান রেগুলার, আপনার যে প্রয়োজনটা, শরীরের যে প্রয়োজনটা, সেটা ফিল আপ হয়ে যাবে। ডক্টর ড্রু জারসন কিন্তু আরেকটা কথা বলেছেন যে আমাদের বডির যে মেডিসিন প্রয়োজন, যে ঔষধ প্রয়োজন, সেটা হলো নিউট্রিশন। এই নিউট্রিশনটাই এটা এনশিওর করছে। এরপরে হচ্ছে এটা ফ্রি রেডিক্যাল থেকে 100% প্রোটেকশন দিবে। কেন? যেহেতু এটা অ্যান্টিঅক্সিডেন্ট। আমি কি বলেছিলাম, আমাদের রিসার্চ দেখেছিলাম যে ফ্রি রেডিক্যালস আর 100% কজ অফ অল ডিজিজ, এবং এই ফ্রি রেডিক্যালের জন্য একটাই সলিউশন, সেটা কিনা অ্যান্টিঅক্সিডেন্ট। দ্যাট মিনস অ্যান্টিঅক্সিডেন্ট আর 100% সলিউশন অফ অল ডিজিজ। আমি কি বোঝাতে পারলাম? যে আপনি যদি অ্যান্টিঅক্সিডেন্ট এনশিওর করতে পারেন, আপনি 100% ডিজিজ থেকে প্রোটেক্টেড থাকবেন। ডক্টর জুলিয়ান বেলস যিনি আছেন, উনি বলেন যে টেক নুভেরাস প্লাস, ইউ মে নেভার গেট সিক। আপনি নুভেরাস প্লাস খান, ইনশাআল্লাহ আপনি কখনো অসুস্থ হবেন না, প্রোটেকশনের জন্য। আসছি এবার আসি এই ইন্ডাস্ট্রির মধ্যে হাইয়েস্ট ওরাক এবং হাইয়েস্ট ক্যাপিটাস রেজাল্ট হচ্ছে আমাদের ওরাক এবং ক্যাপিটাস ইন দ্য ইন্ডাস্ট্রি, সেটা নিয়ে আমি সামনে আলোচনা করব। এবার আসি ছোটখাটো, এটা আমি তো বললাম যে 100% ডিজিজ থেকে আপনাকে প্রোটেকশন দিবে বা প্রিভেনশন দিবে, বাট এটা ছাড়াও ছোট ছোট যে প্রবলেমগুলো আছে সেগুলো একটু দেখি, যেগুলো আমাদের রেগুলার প্রবলেম, যার মধ্যে হচ্ছে আমাদের মনোযোগের অভাব। আমরা কাজ করি, বিভিন্ন রকম আমরা জবে যাই, আমাদের নিজেদের বিজনেস আছে, আমরা কি হচ্ছে আমরা অসুস্থ হয়ে পড়ছি বা টায়ার্ড হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, আমাদের কাজে মন বসে না। এই জায়গাগুলোকে আপনার কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য, আপনার এনার্জি লেভেলটাকে বাড়ানোর জন্য নুভেরাস প্লাস খুবই হেল্পফুল। এবং যাদের ঘুমের সমস্যা আছে, রাতে ঘুমের প্রবলেম হয়, তাদের জন্য এটা মোটামুটি গ্যারান্টিড একটা সলিউশন। ঘুমের প্রবলেম এটা সলভ হবে। এই যে দেখা যাচ্ছে রাতে ঘুম হয় না, এখানে এসে আমরা অনেকেরই ঘুম চলে আসছে না?
আসছে, আমি দেখছি। এরপর আসি জয়েন্ট পেইন, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, যত ব্যথা আছে, গিটে গিটে ব্যথার জন্য ক্যানভাসারের কাছে আর যাওয়ার দরকার নেই, নোভারাস প্লাস খান, ইনশাল্লাহ এই প্রবলেম থেকে আপনারা নিজেরাই ফিল করবেন। যাদের সকালে ঘুম থেকে উঠলে প্রবলেম হতো, হাত পা ব্যথা করতো, ইনশাল্লাহ তাদের এই প্রবলেমটা থাকবে না। এবং মহিলাদের যাদের এই যে সিজারের কারণে বা বয়সের কারণে না কেন কোমর ব্যথা বা হাঁটু ব্যথা, এই প্রবলেমগুলো ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। এরপর আসি যাদের ডাইজেস্টিভ ডিস্টারবেন্স আছে, হজমের সমস্যা আছে, বদহজম আছে, অরুচি আছে, এই ধরনের যত প্রবলেম আছে সবগুলো প্রবলেম সলিউশন হয়ে যাবে। অ্যালার্জির প্রবলেম, এই যে অ্যালার্জির প্রবলেমগুলো কিন্তু এটা সলভ করবে। এবং এই যে চিকনগুনিয়া, ডেঙ্গু, এই ধরনের যত জ্বরের যে সমস্যা, জ্বর, সর্দি, কাশি, সামান্য ছোটখাটো বিষয়গুলোতেও এটা অনেক বেশি ইফেক্টিভ। এখন কথা হলো যে আপনার বডির ভেতরে এটা কাজ করছে কি না আপনি কিভাবে বুঝবেন? একটা অপশন হচ্ছে আপনি এটা খাওয়ার আগে মেডিকেলে যান, গিয়ে আপনার হোল বডি চেক আপ করেন, চেক আপ করার পরে খাওয়া শুরু করেন, তারপরে কিছুদিন পরে 3 মাস বা 6 মাস পরে আপনি আবার চেক আপ করেন, আপনি ডিফারেন্সটা দেখতে পারেন। একটা ওয়ে, বাট এটা খুবই কস্টলি হবে, কিন্তু আপনি ভেতরে কাজ করবে না এরকম নিশ্চয়ই হওয়ার কথা না, তাই না? বাহিরে যদি চেঞ্জ বোঝেন, দ্যাট মিনস অবভিয়াসলি আপনার বডির ইনসাইডেও এটা কাজ করছে। ওকে, আপনি এটা দেখে এনশিওর হতে পারেন। এবার আসি আমাদের এই যে আমি যে কথাগুলো বললাম, এগুলো অবশ্যই সার্টিফাইড কথা, নিজের বানানো বা মন গড়া কোনো কথা না। আমাদের এই প্রোডাক্টসে কিন্তু যত রকমের আপনার সার্টিফিকেশন দরকার সব সার্টিফিকেট আমাদের রয়েছে। ইউএসডিএ সার্টিফিকেট, ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের সার্টিফিকেট রয়েছে, সম্পূর্ণ অর্গানিক প্রোডাক্ট, এর মধ্যে কোনো রকমের আপনার কেমিক্যাল মিক্সড করা নাই। এরপর আসি হালাল সার্টিফিকেট, হালাল হারাম নিয়ে যাদের প্রবলেম আছে তাদের জন্য এটা একদম মানে নিশ্চিন্ত মানে আপনারা খেতে পারেন। এরপর আসি ইন্টারন্যাশনাল অ্যারোসলসের আপনার সার্টিফিকেট রয়েছে, HACCP হ্যাজার্ড অ্যানালাইসিস এন্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট সার্টিফিকেট, এই সার্টিফিকেট রয়েছে আমাদের। GMP গুড ম্যানুফ্যাকচারিং সার্টিফিকেট রয়েছে। ডক্টরস ফর্মুলেটেড, অর্থাৎ ডক্টরের কাছে আপনার সাজেশন নিতে হবে না আমি খাবো কি খাবো না, নো প্রবলেম, আমাদের এটাই ডক্টরস ফর্মুলেটেড একটা প্রোডাক্ট। এবং হাইয়েস্ট ক্যাপিটেস্ট এবং ওরাকের কথা বলছিলাম, যেটার হাইয়েস্ট আপনার স্কোর হচ্ছে আমাদের টোটাল ইন্ডাস্ট্রির মধ্যে, সেই সার্টিফিকেটও আমাদের রয়েছে। এবং বাংলাদেশের BSc এবং সায়েন্স লেভেলের সার্টিফিকেট রয়েছে আমাদের। এরপরে আসি ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে একটু কথা বলি, যে এই যে আমি এত গুণগান গাচ্ছি একটা প্রোডাক্টের, এটার মধ্যে কি এমন আছে, তাই না, যার জন্য আমি কথাগুলো বলছি। আসি ব্ল্যাক সিড, কালো জিরা, এটা যেটা মেইন ইনগ্রেডিয়েন্টস। ব্ল্যাক সিডকে বলা হয় বেস্ট সিড এবং এটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে এবং অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যানালজেসিক প্রপার্টি রয়েছে, ব্যথানাশক এবং প্রদাহনাশক যে গুণ রয়েছে সেটা রয়েছে, এবং অ্যান্টি নিওপ্লাস্টিক, দ্যাট মিনস ক্যান্সারকে প্রিভেন্ট করবে। এটা এতটা কোয়ালিটিফুল। আদার্স যে 20টারও বেশি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস বলেছিলাম, আমাদের যে বোতলটা আছে, বোতলের গায়ে পেছনে লেবেলের মধ্যে সবগুলো ইনগ্রেডিয়েন্টস মেনশন করা আছে। আপনারা এগুলো এই ইনগ্রেডিয়েন্টসগুলো ধরে ধরে ইন্টারনেটে যান, গুগলে গিয়ে জাস্ট হেলথ বেনিফিট লিখে সার্চ দেন, যে হেলথ বেনিফিট অফ অ্যালোভেরা, হেলথ বেনিফিট অফ রোজ ওয়াটার লিখে সার্চ দেন, হিউজ হেলথ বেনিফিট পাবেন। এগুলো আমি নিজে কোনো কিছু রিসার্চ করি না, আমার নিজের রিসার্চ না, এগুলি সবই হচ্ছে অনলাইনের মাধ্যমে আমি এগুলো কালেক্ট করেছি। যা শুধু আপনারা যদি দেখেন আপনারা নিজেরাই বুঝবেন যে এই প্রোডাক্টটা আসলেই কতটা কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট। কারণ কি, এর মধ্যে রয়েছে অ্যালোভেরা, ঘৃতকুমারী, আমরা জানি যে এটা কতটা কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট। রেসভারেটল, কারকিউমিন, টার্মারিক, হলুদের দুটো প্রজাতি, এবং রেসভারেটল হচ্ছে লাল গুড়ের বীজের মধ্যে যে থাকে অ্যাসাই বেরি, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এর মধ্যে। ব্ল্যাক কারেন্ট আছে এর মধ্যে, ননি ন্যাচারাল পেইন কিলার যাকে বলা হয়, ব্লুবেরি আছে, গজবেরি যেটাকে ন্যাচারাল ভায়াগ্রা বলা হয়, গ্রিন টি সম্পর্কে আমরা কম বেশি জানি, পমগ্রেনেট বা ডালিম আছে, ম্যাঙ্গোস্টিন ইউজ করা হয়েছে, চেরি ফল আছে এর মধ্যে, পেয়ারা বা নাশপাতি ইউজ করা হয়েছে, জিঙ্গো বিলোবা এটা একটা ইনগ্রেডিয়েন্টস, জিঞ্জার, আদা তো চিনি আমরা কম বেশি, প্যানাক্সিনসিন যেটা এনার্জি ইনক্রিজ করে, এবং স্টেভিয়া বাংলা যেটাকে বলা হয় চিনি গাছ, এই ইনগ্রেডিয়েন্টসগুলো রয়েছে। এবং এই ইনগ্রেডিয়েন্টস ধরে ধরে আমি প্রত্যেকটা যদি হেলথ বেনিফিট ডিসকাস করতে যাই আর 2 ঘন্টা লেগে যাবে। এতক্ষণ সময় নিশ্চয়ই আপনারা আমাকে দিবেন না, দিবেন? এত সময় কারণে আমি জাস্ট একদম একবারে কমনলি হচ্ছে এগুলোর হেলথ বেনিফিটগুলো আমি একটু শেয়ার করি আপনাদের সাথে। সেটা হলো আপনার ব্রেন ফাংশনটাকে ইমপ্রুভ করবে, আপনার আই ফ্যাটিক বা চোখের ফাংশনটাকে আপনার ইমপ্রুভ করবে, আপনার স্কিনটাকে ইমপ্রুভ করবে, আপনার স্কিনের টেক্সচারটাকে চেঞ্জ করবে, আপনার সেল মানে কি বলবো, সেল গ্রোথটা রিজেনারেশন বা রিজুভিনেশন যেটা বলি না কেন, এটাকে ইনক্রিজ করবে। আপনার সোর থ্রোট, গলার যত সমস্যা আছে, ঠান্ডা জ্বর সর্দি গেছে, যেটা কিনা আদার ক্ষেত্রে এটা খুব বেশি ইফেক্টিভ। আদা আমরা তো জানি যে জ্বর সর্দিতে কত বেশি ইফেক্টিভ। এরপর আপনার ব্লাড পিউরিফিকেশনে, ব্লাড সেলগুলোকে আপনার আরো বেশি কোয়ালিটিফুল করার ক্ষেত্রে, ব্লাড সেলগুলো ইনক্রিজ করার
করার ক্ষেত্রে এটা কাজ করবে, নতুন ব্লাড সেল তৈরি করার ক্ষেত্রে এটা হেল্প করবে, আপনার ক্ষুধা মন্দা ডাইজেস্টিভ ডিস্টারবেন্সের ক্ষেত্রে এটা হেল্প করবে, আপনার যত রকমের এনজাইটি স্ট্রেস আছে মেন্টাল স্ট্রেসগুলোকে রিডিউস করবে, অ্যালজাইমার ডিজিজ বা পার্কিনসন ডিজিজের মতো বড় বড় প্রবলেমগুলোর ক্ষেত্রেও এটা যথেষ্ট ভালো কাজ করে। কিডনি ফাংশনটাকে ইমপ্রুভ করবে, আপনার হার্ট ফাংশনটাকে ইমপ্রুভ করবে, লিভার ফাংশনটাকে ইমপ্রুভ করবে, আপনার এলডিএলটাকে বাড়ানোর ক্ষেত্রে কমানোর ক্ষেত্রে হেল্প করবে এবং এইচডিএলটাকে বাড়ানোর ক্ষেত্রে আপনার হেল্প করবে এটা। এরপরে স্ট্রোকের ঝুঁকিটাকে কমাবে, অনেকগুলো স্ট্রোকের ঝুঁকি আছে অলরেডি, স্ট্রোকের ঝুঁকিটাকে কমাবে, যত রকমের মাসল পেইন আছে, যত রকমের আপনার মানে কি বলবো আর্থ্রাইটিসের প্রবলেম আছে, এই আর্থ্রাইটিসের প্রবলেমগুলো জয়েন্ট পেইনগুলো রিডিউস করার ক্ষেত্রে এটা কাজ করবে। ক্যান্সার, যত রকমের ক্যান্সার আছে সব রকমের ক্যান্সারকে প্রিভেন্ট করার ক্ষেত্রে আমাদের ইনগ্রেডিয়েন্টসগুলো যথেষ্ট রকমের মানে কাজ করবে। আপনারা নিজেরাই দেখবেন গ্যাস্ট্রিকের প্রবলেম, আলসারের প্রবলেম যাদের আছে সেই প্রবলেমগুলোকে রিডিউস করার ক্ষেত্রে এটা খুব চমৎকারভাবে কাজ করবে এবং বডির ছাপ দূর করার জন্য এটা কাজ করবে। যত রকমের আপনার ইনফেকশন আছে এই ইনফেকশনগুলোকে রিডিউস করার ক্ষেত্রে এটা কাজ করবে, আপনার বডিকে ডিটক্সিফাইং এর ক্ষেত্রে ওটা কাজ করবে। আরও যত প্রশ্ন আপনারা যদি করতে পারেন আমার এই ডিজিজ কমাবে কিনা, এই ডিজিজ কমাবে কিনা, সব ডিজিজের ক্ষেত্রে এটা হেল্প করবে। বাট বিষয়টা এরকম না যে আপনার বডিতে কোনো একটা সার্জারি কেস হলো আপনার সেটাকে সলভ করবে। ফর এক্সাম্পল আপনার হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, আপনি যদি মনে করেন আপনি এটা খেয়ে সুস্থ হয়ে যাবেন, বিষয়টা তা না। আপনার যেটা প্রপার সার্জারি বা যেটা আপনার ট্রিটমেন্ট সেটা আপনাকে নিতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? বাট এটা কি করবে আপনাকে আরো বেশি তাড়াতাড়ি সুস্থ হওয়ার ক্ষেত্রে হেল্প করবে এবং আপনার ওই সেলগুলোকে দ্রুত রিপেয়ার করার জন্য এটা হেল্প করবে। আমি কি বোঝাতে পেরেছি? আপনার এটাকে এমন ভেবে না যে আমি যদি এটা খাই আমার আর কোনো কিছুই লাগবে না দুনিয়া, বিষয়টা কিন্তু তা না। ট্রিটমেন্টের জায়গায় থাকবে, বাট এটাকে কিন্তু আপনারা মেডিসিন এবং এর সাথে মিক্সড করে ফেলেন না, এটা কিন্তু একটা প্রিভেনশন। আপনার এটা কিন্তু নিউট্রাসিউটিক্যাল একটা প্রোডাক্ট, এটা আপনার অ্যাজ এ ফুড আপনি খাবেন। আমি যদি বলি রসুনের কথা, রসুনের কি হেলথ বেনিফিট আছে না? বিশ্বাস করেন? লাইক দ্যাট, ইটস আ ফুড, নাথিং এলস, বাট ইটস আ সুপার ফুড। আমি কি বোঝাতে পেরেছি? যে আপনি এটা খাবেন বিকজ আপনি আর অসুস্থ হতে চাচ্ছেন না এবং আপনি অলরেডি যে ডিজিজগুলোতে সাফার করছেন সেগুলো যাতে কমে আসে আর যেন এটার ডেপটা না বাড়ে। বোঝাতে পেরেছি আমি? এবার আসি ওরা যেটা আপনি বলছিলেন যে আমাদের 1 আউন্সে কতটুকু আমরা অ্যামাউন্ট পাবো। আমাদের প্রত্যেকটা আউন্স, আমাদের যে বোতলটা আছে সেই বোতলের যে ক্যাপটা আছে এই ক্যাপের অ্যামাউন্ট হচ্ছে 1 আউন্স। এই প্রত্যেক আউন্সে হচ্ছে অলমোস্ট 9000 ইউনিট অ্যান্টিঅক্সিডেন্ট আছে, প্রায় 9000 ইউনিট অ্যান্টিঅক্সিডেন্ট আছে। দ্যাট মিনস আপনি যদি সকালে 1 আউন্স এবং রাতে 1 আউন্স দুই বেলা যদি খান আপনি টোটাল 18000 অ্যাটলিস্ট 18000 ইউনিট অ্যান্টিঅক্সিডেন্ট আপনি পাচ্ছেন। বাট আমাদের বডির জন্য একটা অপটিমাল হেলথ মেইনটেইন করার জন্য আমি কত বলেছিলাম? 7 থেকে 10000 ইউনিট, মনে আছে? যে 7 থেকে 10000 ইউনিট হচ্ছে আপনি যদি খান তাহলে আপনার বডিতে ফ্রি রেডিক্যাল অ্যাটাক করবে না, আপনি সুস্থ থাকবেন। তাহলে আপনি আমি বলছি 1 আউন্স আছে 9000 ইউনিট, আপনি যদি 2 আউন্স খান তাহলে আপনি পাচ্ছেন 18000 ইউনিট। আপনি কি এক্সট্রা 8000 নিচ্ছেন না? ওটা তো দরকার নেই, আছে? কেন নিচ্ছেন? এই জন্য নিবেন। আর আপনাকে সারা জীবন যে 2 আউন্স মেনটেন করতে হবে বিষয়টা তা না। ইনিশিয়ালি প্রথম যখন আপনি এটা খাওয়া স্টার্ট করবেন তখন কিছুদিন আপনি এই 2 আউন্স মেনটেন করবেন, বিকজ অফ 10000 আপনাকে হেল্প করবে, ফার্দার ফ্রি রেডিক্যাল অ্যাটাক থেকে আপনাকে প্রিভেন্ট করবে, আপনাকে প্রোটেক্টেড রাখবে এবং এক্সট্রা যে 8000 ইউনিট আপনি নিচ্ছেন অলরেডি আপনার বডিতে যে সেলগুলো ড্যামেজ সেগুলোকে রিপেয়ার করবে। আমি কি বোঝাতে পারলাম? কিছুদিন পরে যখন আপনার সেলগুলো ইনসাইডের সেলগুলো রিপেয়ার হয়ে যাবে, সবগুলো আগের অবস্থায় চলে আসবে, তখন আপনি রেগুলার অ্যাকাউন্টস মেনটেন করলে হয়ে যাবে। বুঝাতে পেরেছি? এটা নিয়ে আপনারা পার্সোনালি আপনারা যার যার আমন্ত্রণে এসেছেন প্রবলেম ওয়াইজ আপনাদের এই ডোজিংটা কিন্তু অ্যাডজাস্ট করা হবে। সবার জন্য হয়তো সেম ডোজ অ্যাপ্লিকেবল না, কারোর জন্য 3 আউন্স, কারোর জন্য 4 আউন্স, 5 আউন্স পর্যন্ত আমরা কিন্তু রিকমেন্ড করি ডিপেন্ডিং অন হিজ সিচুয়েশন। ঠিক আছে, ওকে ফাইন। এবার আসি সেল লাইফ এক্সটেনশন টেস্ট, ক্যাপি টেস্ট যেটাকে বলা হয়। সেটা কি? সেটার স্কোর হচ্ছে 150, অর্থাৎ আপনার সেলটা কতটুকু প্রোটেক্টেড থাকবে। ওই যে ফায়ার প্রুফ জ্যাকেট যেরকম পরে না মানুষ, কেন পরে? যাতে ফায়ার যদি আগুন লাগে গায়ে সেজন্য প্রোটেক্টেড থাকে। লাইক দ্যাট এটা হচ্ছে আপনার সেলগুলোকে একটা জ্যাকেট পরিয়ে দিবে, আপনার সেলগুলোকে কতটুকু প্রোটেক্টেড রাখবে সেটার স্কোরিং হচ্ছে 150। ইফ ইট ইজ 35 দ্যাটস এনাফ। ঠিক আছে, এটা হলো আপনার সেলটাকে প্রোটেক্টেড হয়ে গেছে। বাট এই স্কোরটা হচ্ছে 150 পর্যন্ত এটাকে আপ করা হয়েছে। দ্যাট মিনস আপনার সেলগুলোকে কতটুকু সুরক্ষিত রাখবে আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি। ঠিক আছে, এরপরে আসি। এবং এটা হচ্ছে নুভেরাস প্লাস হচ্ছে হাইস্ট স্কোর টেস্টেড, এভার টেস্টেড। যত টেস্ট হয়েছে এখন পর্যন্ত তার মধ্যে এটার স্কোরটা হচ্ছে সবচেয়ে বেশি। এবার আসি, এখন কথা হলো
আপনি মনে করতে পারেন আমি নুভেরাসের স্টেজে দাঁড়িয়েছি, অবভিয়াসলি আমি নুভেরাসের প্রোডাক্টের কথাই তো বলবো, তাই না? আমি নিশ্চয়ই অন্য কোনো কোম্পানির প্রোডাক্টের কথা বলবো না, তাই না? কিন্তু কথা হচ্ছে যে কেন আমি এখানে, আমি আপনাদের জন্য এখানে দাঁড়িয়েও আমি আপনাদের জন্য একটা অপশন দিচ্ছি। সেটা হলো আপনি যদি মনে করেন যে না, যত যাই বলেন বিচারশালী সবই মানি, তাল গাছ আমার, আমি খাবো না, আমি সুস্থ থাকবো কিন্তু আমি খাবো না, আছে না এরকম কিছু মানুষ? যে আপনি যতই বুঝান আমি খাবো না, যদি আপনি না খেতে চান নো প্রবলেম, বাট আপনি যদি সুস্থ থাকতে চান, এটার সাথে তো একমত যে আমি সুস্থ থাকতে চাই, তাহলে আপনাকে এই 18,000 ইউনিট অ্যান্টিঅক্সিডেন্ট এনশিওর করতে হবে। যদি সেটা করতে হয় আপনি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস থেকেও আপনি সেটা করতে পারেন। সেটা কিভাবে? যদি আপনি ডেইলি এই পরিমাণ খাবার খেতে পারেন, ন্যাচারাল ফ্রেশ ফুড, অবশ্যই অর্গানিক ফ্রেশ ফুড হতে হবে আপনার, এর মধ্যে ওই যে ফরমালিন মিক্স থাকা যাবে না, ফ্রেশ ফুড যেটা পসিবল না। এবং তারপরেও যদি আপনি মনে করেন যে না আমি বাহির থেকে আনে খাবো, নো প্রবলেম, খাওয়াতে পারেন, বাট রেগুলার এই যে ওয়াটারমেলন, ব্যানানা, এগ প্ল্যান্ট, ক্যারট, টমেটো, কর্নিয়ার, গ্রিন টি, ভেজিটেবল জুস, স্যালারি, অরেঞ্জ জুস, পাইনাপল, গ্রেপ, স্পিনাচ, ব্রোকলি, পেয়ার, পিচ, অ্যাপল, অ্যাসপারাগাস, প্রন জুস, ইজ ইট পসিবল ডেলি খাওয়া? পসিবল? সংগ্রহ আর ওকে ফাইন, আপনি লোকাল যে ফ্রুটস আছে সেগুলো আপনি ট্রাই করতে পারেন, বাট পসিবল না। এখন আসি, এই যে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম অনেকেরই ক্লিয়ার হয় না। আমরা একটা ভিডিও দেখবো, যে ভিডিওতে আপনারা পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে অ্যান্টিঅক্সিডেন্ট একটা আপনার ফ্রি রেডিক্যালটা কিভাবে আপনার সেলগুলোকে ড্যামেজ করছে, এবং এই অ্যান্টিঅক্সিডেন্ট যে দুইটা মেকানিজমে কাজ করে সেই মেকানিজম দুটো আপনারা টোটাল ক্লিয়ার হয়ে যাবে, যে আমাদের এই প্রোডাক্টের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো আছে সেই অ্যান্টিঅক্সিডেন্টগুলো কিভাবে কাজ করছে। আমরা ভিডিওটা একটু দেখি। আপনারা যারা নামাজ পড়বেন তাহলে যেতে পারেন, নো প্রবলেম, আমি এটা শেষ করে দিই কারণ মাগরিবের টাইম হয়ে যাবে। তো আসি, এই যে হেলথি টিস্যু সেল, এই সেলগুলো আমরা জাস্ট আমাদের যে বডির যে সেলগুলো আছে সেই সেলগুলোকে আমরা একটু ইমাজিন করি যে আমাদের সেলগুলো কিভাবে ড্যামেজ হচ্ছে। আমরা একটা সুস্থ সেলের ভেতরে চলে যাই, আমাদের বডির কোথাও আপনার যার যার যেখানে প্রবলেম আছে সুস্থ সেলের ভেতরে আমরা চলে যাই। আমি বলেছিলাম যে একটা অ্যাটম যে ইলেকট্রন থাকে, তাই না, জোড়ায় জোড়ায় ইলেকট্রনগুলো থাকে, এবং এগুলো হচ্ছে ইলেকট্রন জোড়ায় জোড়ায় থাকে, এবং এই যে একটার সাথে একটা থাকে এটাকে বলা হয় কেমিক্যাল বন্ড। দুইটা ইলেকট্রন যখন বা দুইটা মলিকিউল যখন পাশাপাশি ইলেকট্রন কেমিক্যাল বন্ডের মাধ্যমে তারা সংযুক্ত থাকে, এই যখন কোনো কিছুর প্রভাবে, ওই যে বললাম বেশ কিছু রিজন আপনাদেরকে বলেছি, সেই রিজনগুলোর প্রভাবে যখন এই ইলেকট্রনগুলো মিসিং হয়ে যাচ্ছে তখনই সেটা ফ্রি রেডিক্যালে পরিণত হয়ে যাচ্ছে। এবং এই ফ্রি রেডিক্যালের রিজনগুলো বলেছিলাম, পোর ডায়েট বলেছিলাম, তারপরে ইনফেকশন রয়েছে, ইনফেকশনের কারণ হচ্ছে পলিউশনের জন্য, ড্রাগ, রেডিয়েশন, মেন্টাল স্ট্রেস, তারপর হচ্ছে এইজিং, ইনফেকশন, এগুলোর কারণ হচ্ছে। এবং এগুলোর ডিজিজ রিস্কও আমি আলোচনা করেছিলাম যে ক্যান্সার, হার্ট ডিজিজ, আর্থ্রাইটিস, অটোইমিউন ডিসঅর্ডার সহ 90 ডিসঅর্ডার, 100% ডিজিজ, যত ডিজিজ রয়েছে সবগুলোর মেইন কারণ হলো এই ফ্রি রেডিক্যাল। এখন আসি এই ফ্রি রেডিক্যাল কিভাবে কাজ করছে। ওই যে যখনই সে একটা সুস্থ সেলের কাছে যাচ্ছে সেখান থেকে সে ইলেকট্রন নিয়ে সে নিজে নিউট্রাল হয়ে গেল, শর্ট লিভ মলিকিউল যেটা বলেছিলাম, হাইলি রিঅ্যাক্টিভ, যখনই অন্য কারোর কাছে আছে সেখান থেকে সে ইলেকট্রন নিয়ে সে চলে গেল, সে নিউট্রাল হয়ে গেল, এবং অপরদিকে তাকে ড্যামেজ করে দিয়ে গেল। এখন আসি ওই যে ডিএনএ লেভেলে বলছিলাম, যে ডিএনএ লেভেলে প্রতিদিন প্রত্যেকটা সেলের ডিএনএতে 70,000 ফ্রি রেডিক্যাল অ্যাটাক করে, এইভাবে এভাবে করে 70,000। এখন কি বিশ্বাস হচ্ছে কতগুলো? কিভাবে সেল ড্যামেজ হচ্ছে? এভাবে যখন একটা সেল ড্যামেজ হয়ে যাচ্ছে তখন এই ফ্রি রেডিক্যালগুলো কি করছে, পাশের সেলগুলোতে অ্যাটাক করছে। এভাবে করে কি হচ্ছে, টিস্যু ড্যামেজ হয়ে যাচ্ছে। যখন টিস্যুগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে আপনার অর্গান ড্যামেজ হয়ে যাচ্ছে, অর্গান ড্যামেজ হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স হচ্ছে আপনার সিস্টেম ড্যামেজ হয়ে যাচ্ছে, আলটিমেটলি আপনি একটা ডিজিজের মধ্যে আক্রান্ত হচ্ছেন। এবং এভাবেই আপনি এক একটা অর্গান ড্যামেজ হয়েছে, যেমন প্যানক্রিয়াসের কথা বলেছিলাম, কিডনির কথা বলেছিলাম, তাই না, এভাবে করে আপনার অর্গানগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে। এখন আসি, আপনি যখন এই আমাদের প্রোডাক্টটা খাবেন এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, তাই না, এই অ্যান্টিঅক্সিডেন্টগুলোর যে বৈশিষ্ট্য বলেছিলাম, এই যেগুলো হচ্ছে কিছু অ্যান্টিঅক্সিডেন্টের লিস্ট, যেমন এই যে ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন বি, জিঙ্ক, আপনার কোকেনজেন, কিউটেন, কারকিউমিন, এগুলি সবই কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। আমি তো বললাম যে আমরা যে ন্যাচারাল শাকসবজি খাই সেখান থেকে আমরা পাচ্ছি, ভিটামিন সি কে আমরা খাচ্ছি না, বাট সেটা আমাদের জন্য সাফিসিয়েন্ট না। এই কারণে কিন্তু এই যে অ্যান্টিঅক্সিডেন্টের সোর্সটা আমাদের প্রয়োজন, দ্যাট মিন্স নুভেরাস প্রোডাক্টটা আমরা খাবো, বিকজ তার মধ্যে এক্সট্রা ইলেকট্রন থাকে। এখন আমরা যখন নুভেরাস খাচ্ছি আমাদের ভিতরে অ্যান্টিঅক্সিডেন্টগুলো যাচ্ছে, এবং সেগুলো কি হচ্ছে ওই ব্লাড সেলের মাধ্যমে আদার্স যে সেলগুলো আছে সেগুলোতে পৌঁছাচ্ছে, অর্থাৎ এই ব্লাডের মাধ্যমে এই আপনার অ্যান্টিঅক্সিডেন্টগুলো পৌঁছাবে, এবং পৌঁছে সেগুলো কি হচ্ছে প্রত্যেকটা সেলে পৌঁছাচ্ছে, সেগুলো সুস্থ সেলেও পৌঁছাচ্ছে
এবং অসুস্থ সেলেও পৌঁছাচ্ছে। এবং ওই যে বলেছিলাম দুইটা মেকানিজমে কাজ করবে, সেটা সুস্থ সেল হোক বা অসুস্থ সেল হোক, দুটার মধ্যে কি করছে, যখন ফার্দার ফ্রি রেডিক্যাল অ্যাটাক করছে সেগুলোকে সে প্রোটেক্ট করছে এবং অলরেডি যে সেলগুলো ড্যামেজ সেগুলোকে সে রিপেয়ার করছে। আসি অসুস্থ সেল বা সুস্থ সেল যেটাই হোক না কেন, সেটার মধ্যে আমরা প্রবেশ করে দেখি যে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো কিভাবে কাজ করছে। এর কাছে এক্সট্রা ইলেকট্রন আছে, সেই এক্সট্রা ইলেকট্রনটা সে এই ফ্রি রেডিক্যালকে ডোনেট করে দিচ্ছে এবং তাকে সে নিউট্রাল করে দিচ্ছে। একটা মেকানিজম ক্লিয়ার? Yes, একটা মেকানিজম ক্লিয়ার of course. যে সে ফার্দার যখনই ফ্রি রেডিক্যাল অ্যাটাক করছে, অর্থাৎ বাহির থেকে এই যে আপনি এখন বসে আছেন, আপনি যদি নুভেরাস প্লাস খেয়ে থাকতেন এই মুহূর্তে, তাহলে আপনার বডিতে যখনই ফ্রি রেডিক্যাল অ্যাটাক করতো সেগুলোকে সে প্রোটেক্ট করতো। বুঝতে পেরেছি? আপনার ফার্দার অসুস্থ হওয়ার চান্সটা কমে যেত। এবং দ্বিতীয়ত হলো এই ডিএনএ লেভেলে যেই জায়গাগুলোর ইলেকট্রন মিসিং ছিল সেই জায়গাগুলোকে রিপেয়ার করছে। অর্থাৎ আপনি যদি এখন খেতে থাকতেন, খাওয়া অবস্থায় থাকতেন, অলরেডি যে সেলগুলো ড্যামেজ সেগুলোকে দেখা যাচ্ছিল ভেতরে রিপেয়ার করছে। বোঝাতে পেরেছি? এই দুইটা মেকানিজমে কাজ করছে এবং এভাবে আপনার সেলগুলো স্বাভাবিক অবস্থায় চলে আসে। যখন একটা সেল স্বাভাবিক অবস্থায় চলে আসে তখন সেটা কি আবার স্বাভাবিকভাবে কাজ করবে না? করার তো কথা। অর্থাৎ আমি যদি ধরে নেই যে আপনার প্যানক্রিয়াস, আপনার ডায়াবেটিস হয়েছে, আপনার প্যানক্রিয়াসের সেলগুলো প্রপারলি কাজ করছে না, বাট যখন সেটা রিপেয়ার হয়ে যাচ্ছে আবার, তখন সে কি আবার নতুন করে সেল তৈরি করবে, আবার নতুন করে ইনসুলিন প্রডিউস করবে না? এখন যারা অলরেডি ইনসুলিন নিচ্ছেন, আমাদের নুভেরাস প্লাস কন্টিনিউ করেন, ইনশাআল্লাহ কিছুদিন পরে ইনসুলিন নিতে হবে না। তার মানে এই না, ক্যান্সারের পেশেন্ট, যারা ক্যান্সারের পেশেন্ট, ক্যান্সার কোথায় হচ্ছে? সেলে না? আপনার সেলগুলো আনকন্ট্রোল গ্রোথ হচ্ছে, সেই জায়গাগুলোকে এই নুভেরাস প্লাস বা আমাদের অ্যান্টিঅক্সিডেন্টগুলো কি করছে? রিপেয়ার করবে। রিপেয়ার করে আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে, যে কারণে লাস্ট স্টেজের ক্যান্সার পেশেন্ট কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেকেই ভালো আছে আমাদের মধ্যে। আপনারা টেস্টিমনি নেন, পাবেন, অনেক টেস্টিমনি রয়েছে আমাদের বাংলাদেশে। সেকেন্ড প্রোডাক্ট, এখন আর আমার সময় বেশি লাগবে না, ওইটা নিয়ে মূলত মেন আলোচনাটা ছিল। এগুলি সবই একই ধারাবাহিকতায় চলে আসবে, জাস্ট একটুখানি টাচ দিয়ে যায়। আমাদের সেকেন্ড প্রোডাক্ট নুভেরাস স্ট্রিম। সামনে রমজান আসতেছে, ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দিস টাইম। এবারের জন্য আপনাদের রমজানটা একটু ডিফারেন্ট হবে। কেন? কেন আপনারা কি করেন সবসময় রমজানে? অবশ্যই কোনো না কোনো জুস খান, কেউ কেউ মিষ্টি পছন্দ করেন বা ডায়াবেটিস বা বিভিন্ন কারণে লবণ দিয়ে খেতে হয় সব, তাই না? কষ্ট লাগে, খান, কি করবেন, শরবত সবাই খায়, চিনি দিয়ে একটু খাই, দেখা যায় কিন্তু কষ্ট করে লবণ দিয়ে খাচ্ছে। কেউ জানে না আপনি লবণ দিয়ে খাচ্ছেন, সবাই চিনি দিয়ে খাচ্ছে। যে চিনি দিয়ে খাচ্ছে তার জন্য এটা ভালো না, লবণ দিয়ে যে খাচ্ছেন সেও কি খাচ্ছেন? ওই যে কালার মিশানো আপনার ট্যাং খাচ্ছেন, অথবা এখন আমের সময় আমের জুস খাবেন বাট ফরমালিন মিশানো জুস, তাই না? এবার থেকে অথবা রুয়াবজা, লাল রঙের, দেখতেও ভালো লাগে, ফ্লেভারটাও সুন্দর। অনেকে বিভিন্ন রকমের রুয়াবজা দিয়ে অনেক রকমের ডিশ তৈরি করে, বিভিন্ন রকমের ডেজার্ট তৈরি করে, বাট দিস টাইম এগুলো ইনশাআল্লাহ হবে না। আমরা এবার ট্রিম খাবো। কেন? ট্রিমটা কিভাবে খাবেন? এক গ্লাস পানির মধ্যে একবার প্রেস করবেন, খুব চমৎকার একটা কালার আসবে, খুব এক্সেলেন্ট একটা। এবার মনে হবে যেন রুয়াবজা খাচ্ছেন, বাট রুয়াবজার থেকেও বেটার টেস্ট পাবেন আপনারা আমাদের এই প্রোডাক্টটা। এবং সেটা আপনার শুধুমাত্র ওই যে মানে তথাকথিত ক্লান্তি দূর করা এটা হবে না, এবার রিয়েলি আপনার ক্লান্তিটাকে দূর করবে। বিকজ স্ট্রিম হচ্ছে আপনার এনার্জি লেভেলটাকে ইনক্রিজ করবে, আপনার ইমিউন সিস্টেমটাকে ডেভেলপ করবে, রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়াবে অনেক বেশি। আপনার মানে কি বলবো, আপনার ওয়েট ম্যানেজমেন্টে ওটা খুব চমৎকারভাবে কাজ করবে। ভাজা পোড়া যত খাবেন, তেল জাতীয় খাবার খেতে হবে না, ট্রিম করে দিবে সব। বোঝাতে পেরেছেন? এই জন্য এটার নাম ট্রিম। আপনার এই তেল চর্বিগুলোকে সম্পূর্ণ ট্রিম করে দিবে এটা। এবং হচ্ছে আপনার ওয়াটারের যে বেনিফিট সেটা আপনি ইনক্রিজ করবে এবং ইনস্ট্যান্টলি আপনার বডিকে ফ্রি রেডিক্যাল থেকে প্রোটেক্টেড রাখবে। এবার আসি কেন। এর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো রয়েছে সবগুলো ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস। কফি বিন রয়েছে যেটা কিনা আপনার এনার্জি লেভেল বাড়ানোর ক্ষেত্রে কাজ করবে, মেটাবলিজম বাড়ানোর ক্ষেত্রে কাজ করবে। রাসবেরি আছে ফ্যাট বার্নের জন্য, ফ্যাটিকটাকে রিডিউস করার ক্ষেত্রে কাজ করবে। আপনার গার্সিনিয়া ক্যাম্বোজিয়া রয়েছে, এগুলো আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম যাদের আছে, ডায়াবেটিস, হাইপারটেনশনটাকে কন্ট্রোল করার ক্ষেত্রে কাজ করবে। সায়াম পেপার যেটাকে আমরা বাংলা শিমলা মরিচ হিসেবে চিনি, ভেজিটেবল হিসেবে খাই অনেকে, ডিটক্সিফিকেশনের জন্য কাজ করবে। জ্বর, সর্দি, কাশি যত রকমের প্রবলেম আছে, দ্যাট মিনস এনার্জি লেভেল বাড়ানোর ক্ষেত্রে এবং আপনার ইমিউন সিস্টেম বুস্ট আপ করার ক্ষেত্রে কাজ করবে। প্যানাক্সিনসিং আপনার এনার্জি লেভেলটাকে বাড়ায়, এলজিআরটাকে আপনার কমায় এবং এসজিআরটাকে বাড়ানোর ক্ষেত্রে কাজ করে। ন্যাটালিফ রয়েছে যেটারও হিউজ হেলথ বেনিফিট রয়েছে, আমি এত ডিসকাসে যাব না। নুভেরাস স্ট্রিম খাওয়ার নিয়ম হচ্ছে নুভেরাস প্লাস যেমন আপনি 2 বার খাবেন 2 বেলা, অথবা ইনিশিয়ালি 2 বার এবং পরে আস্তে আস্তে করে আপনি 1 বেলা করে খেলেও হবে। বাট ট্রিম এনি টাইম আপনি যতবার পানি খাবেন ততবার আপনি ট্রিম খাবেন।
কোনো প্রবলেম নাই, ট্রিম নিয়ে কোনো বাধা ধরা খুব বেশি নিয়ম নাই। এবার আসি আমাদের যে থার্ড প্রোডাক্টটা রয়েছে ব্ল্যাক সিড ইনফিউশন হানি। এটাও একটা এক্সেলেন্ট একটা প্রোডাক্ট, খুব চমৎকার একটা প্রোডাক্ট। এটার নাম শুনেই বোঝা যাচ্ছে যে এর মধ্যে ব্ল্যাক সিড এবং হানি রয়েছে, বাট এর মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আছে, সেটা আমরা আসছি। বাট এটা আমরা কেন খাবো, আমাদের জন্য এটা কেন প্রয়োজন? ইটস অ্যান অ্যান্টি ইনফ্ল্যামেটরি। অ্যান্টি ইনফ্ল্যামেটরি, প্রদাহ নাশক। হোয়াট ইজ ইনফ্লামেশন? এই ইনফ্লামেশনটা হচ্ছে যে কোনো ডিজিজের ইনিশিয়েশন। কোন একটা ডিজিজ ইনিশিয়েট হয়, স্টার্টই হয় হচ্ছে আপনার ইনফ্লামেশনের মাধ্যমে। সাপোজ আপনি কোথাও বাড়ি খেলেন, কোথাও আঘাত পেলেন, কি হচ্ছে সেই জায়গাটা ফুলে যাবে না, লাল হয়ে যাবে না, পরে আস্তে আস্তে নীল হয়ে যাচ্ছে। এই যে শুরুটা হচ্ছে, আপনি যে ব্যথা পেয়েছেন এটা বুঝবেন কিভাবে? দ্যাট মিনস এখানে একটা ইনফ্লামেশন হচ্ছে, একটা প্রদাহ হচ্ছে। আপনার কোথাও পোকা কামড় দিল, মশা কামড় দিল, ফুলে যায়, লাল হয়ে যায়, পিঁপড়া কামড় দিল, এটাই হচ্ছে ইনফ্লামেশন, তাই না? যে কোনো একটা শুরু, আপনার কোনো একটা স্কিন ডিজিজ হচ্ছে, অবশ্যই কোনো এক জায়গা থেকে শুরু হয় না, ওটাই হচ্ছে ইনফ্লামেশন। এই ইনফ্লামেশনটাকে স্টপ করবে। আমাদের যত ডিজিজ আছে সবগুলো ডিজিজেরও কিন্তু এরকম একটা ইনফ্লামেশন দিয়ে স্টার্ট হয়। এই ইনফ্লামেশনটাকে স্টপ করবে। ফর এক্সাম্পল, আপনার এই যে আমি ডায়াবেটিসের কথা বারবার আনছি, কারণ এটা হচ্ছে মাদার অফ অল ডিজিজ যেটাকে বলা হয়, এই জন্যই আমি এটাকে বারবার মেনশন করছি। এই যে আপনার প্যানক্রিয়াসটা যে ড্যামেজ হয়ে যাচ্ছে, এটার একটা ইনিশিয়েশন ছিল না, ইনফ্লামেশনের মাধ্যমে শুরু হয়েছে না? এই ইনফ্লামেশনটাকে যদি স্টপ করে দেয় তাহলে কি সেটা আর বাড়বে? বাড়ার কথা। ওই জায়গাটাকে স্টপ করে, দ্যাট মিনস আপনার ডিজিজের শুরুটাকে যদি স্টপ করে দিতে পারে তাহলে কিন্তু আপনি সেফ থাকবেন। এই অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে এটা কাজ করছে এবং ইটস এ পাওয়ারফুল ইমিউনিটি বুস্টার। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে অনেক বেশি বাড়িয়ে দিবে। কিছুদিন পরে অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না, অলরেডি কাজ করছে না অনেকের। আপনারা মেবি যারা ফেসবুক মোটামুটি রেগুলার দেখেন, এরকম কিন্তু প্রচুর নিউজ আসছে এখন, রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। যদি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যায়, আপনার বডিতে যদি কোনোভাবে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ করে, আপনি যদি সামান্য জ্বর সর্দি কাশিতে মরে যাবেন। এখনকার বাচ্চারা অলরেডি অনেকেই রেজিস্ট্যান্ট হচ্ছে, ছোট ছোট বাচ্চারা মরে যাচ্ছে, কোনো কারণ নেই, আর অ্যান্টিবায়োটিক কাজ করছে না। এই অ্যান্টিবায়োটিক কাজ না করলে কিন্তু বিপদ। আর এ কারণে কিন্তু এই ওয়েলনেস ইন্ডাস্ট্রিটা এখন গ্রো করছে। কেন? এই আপনার প্রিভেনশনের জন্য, প্রিভেনশন নিয়ে তারা কাজ করছে অনেক বেশি এখন। আমি কি বোঝাতে পারলাম? যে আপনার যেন রোগটাই যেন না হয়, আপনি যদি নিজে প্রিভেন্টেড থাকেন বা প্রোটেক্টেড থাকেন, তাহলে কিন্তু আপনার বডিতে এই ভাইরাস ব্যাকটেরিয়াগুলো অ্যাটাক করতে পারবে না। আমি কি ক্লিয়ার করতে পারছি? বোর লাগছে অনেক বেশি না? আর 5 মিনিটস লাগবে, এর বেশি লাগবে না, আমার শেষ হয়ে যাবে। ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে একটু কথা বলি। এর মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে হানি। মধু ইউজ করা হয়েছে, মধুর উপকারিতা সম্পর্কে আমরা কম বেশি জানি, তারপরে একটু আলোচনা করবো। এটার সাথে এটা যদি শুধু হানি হতো তাহলে আমি বলতাম যে ভাই দরকার নেই আপনাদের কেনার, কিনতেও পারেন নাও পারেন, ঠিক আছে। বাট এর মধ্যে আপনার ব্ল্যাক সিড, কারকিউমিন, ব্ল্যাক কারেন্ট, অ্যালোভেরা এবং হানি কিন্তু এক টাইপের হানি না, প্রায় কয়েক রকমের মধু কিন্তু এটার মধ্যে মিক্স করা, একরকম না। 4 or 5 টাইপস হচ্ছে হানি ইউজ করা হয়েছে, এর মধ্যে ডিফারেন্ট টাইপস অফ হানি ইউজ করা হয় এবং সাথে এর মধ্যে ব্ল্যাক সিড, অ্যালোভেরা, কারকিউমিন এবং ব্ল্যাক কারেন্ট এর মধ্যে ইনক্লুড করা হয়েছে, যার ফলে এটার যে পাওয়ারটা অনেক বেশি বেড়ে গেছে। বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে কথা বলেছি, জাস্ট হানি নিয়ে আমি অল্প কিছু কথা বলি। কি বায়োটিক হিসেবে এটা কাজ করবে। আপনি রেগুলার খান, আপনার বডিতে যত ভাইরাস ব্যাকটেরিয়া আসুক নো প্রবলেম, আপনার অ্যান্টিবায়োটিক আর খেতে হবে না। ন্যাচারালি আপনি প্রোটেক্টেড থাকবেন, আপনার ইমিউন সিস্টেমটা ডেভেলপড হয়ে যাবে এবং অ্যান্টি ক্যান্সার হিসেবে কাজ করবে। ভাজা পোড়া খান, খেতেই তো হয়, কিছু করার নাই, আপনি ভালো থাকবেন, নো প্রবলেম। কারণ আপনার ক্যান্সার সেলগুলো যে ডেভেলপ করবে সেই জায়গাগুলোকে আটকায় দিবে, ইনফ্লামেশনটাকে স্টপ করে দিবে। আমি কি বোঝাতে পারলাম? এরপর আসি, আপনার যত রকমের কাটা ছেঁড়া আছে মধু এটাকে হেল্প করে, আপনার অসুস্থ হওয়ার প্রবণতাটাকে কমায় হচ্ছে মধু, যাদের গলার সমস্যা আছে, ছোট ছোট প্রবলেমগুলো, মর্নিং সিকনেসটাকে কমায় হচ্ছে এটা, হিউজ হেলথ বেনিফিট। আলোচনা কম করলাম। এবার আসি আমাদের যে লাস্ট প্রোডাক্ট এবং রিসেন্ট একদম নিউবর্ন প্রোডাক্ট, এবং এটা আমাদের অনেক বেশি একটা ডিমান্ডেড একটা প্রোডাক্ট ছিল আমাদের একদম শুরু থেকে। আমাদের যখন ফার্স্ট নুভেরাস প্লাস এবং ট্রিম আসে, আমরা শুরু থেকে বলছিলাম ওমেগা কবে আসবে। ওমেগাটা নিয়ে আমাদের অনেক বেশি ডিমান্ড ছিল, আমাদের মধ্যে অনেক বেশি কিউরিওসিটি ছিল। ফাইনালি ওমেগা আমাদের হাতে আসছে। আমরা এখন ওমেগা নিয়ে একটু দেখি যে ওমেগাটা কেন প্রয়োজন। ডক্টর ড্রু জারসন প্রথমে কিন্তু ওমেগা নিয়ে অনেক কথা বলেছেন, যে আপনার ইনফ্লামেশনের জন্য, আপনার বডিতে যে কোনো রকমের ইনফেকশনের জন্য কিন্তু এটা খুব কাজ করবে। ওমেগাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখন আসি ওমেগা 3টা কি। ওমেগা হচ্ছে, ওমেগা 3 হলো এক ধরনের ফ্যাটি অ্যাসিড, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের বডি প্রোডিউস করতে পারে না, এটা আমাদের ডায়েট থেকে নিতে হয়।
বাট এইটার ব্যাপারেও কিন্তু এখন কথা হচ্ছে ডায়েট কোথা থেকে আমরা নিব, আমাদের যে সামুদ্রিক মাছ আছে সেটার মধ্যে, সেটাই কিন্তু মূলত ওমেগা 3 এর মেইন সোর্স। আদার সোর্সও আছে, বাট যে ফিশগুলো আছে সেগুলো কিন্তু মেইন সোর্স। বাট এখন আপনি বলতে পারেন যে যদি মাছ খাই তাহলেই তো হয়ে যাচ্ছে, বাট এটার ব্যাপারে ডক্টর ড্রু জারসন বলেছেন যে আপনি খেতে পারেন মাছ, বাট সেক্ষেত্রে আপনার মধ্যে কন্টামিনেশনের অনেক চান্সেস থেকে যায়। অর্থাৎ ওই মাছগুলোর মধ্যে যদি প্রবলেম থাকে, আমাদের মাছে তো ফরমালিন মেশানো, তাই না? ফ্রেশ মাছ যেটা খাই, রং মেশানো, ফরমালিন মেশানো, ওই মাছগুলো আমরা খাচ্ছি। সবগুলি কি ফ্রেশ? বা যে পুকুরে বা যে নদীতে চাষ হচ্ছে সেগুলোর যে কি অবস্থা আমরা তো জানি, আমাদের বাংলাদেশের নদীর অবস্থা, তাই না? দ্যাট মিনস আপনার কিন্তু কন্টামিনেশনের একটা চান্সেস থেকেই যাচ্ছে। বাট আপনি যদি ওমেগাটা খান, র ওমেগাটা খান, ওই কন্টামিনেশনের চান্সটা আপনার থাকছে না। তার উপরে কি হচ্ছে, এর মধ্যে আদার্স আরো বেশ কিছু ইনগ্রেডিয়েন্টস রয়েছে যেগুলো আমরা দেখবো। তার আগে দেখি যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা কি। এটা মূলত 2 টাইপস অফ হচ্ছে আপনার ফ্যাটি অ্যাসিড রয়েছে, DHA এবং EPA, ডোকোসাহেক্সানোইক অ্যাসিড এবং ইকোসাপেন্টানোইক অ্যাসিড। এই দুইটা আপনার ফ্যাটি অ্যাসিডের সমন্বয় হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা কন্টেইন করে, এবং এই দুটো হচ্ছে ভেরি মাচ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আসি একটু, যে এগুলো আমাদের কেন প্রয়োজন। আপনার হচ্ছে ট্রাইগ্লিসারাইড, রক্তের যে চর্বি, কোলেস্টেরল কমানোর জন্য এটা খুব বেশি প্রয়োজন, এবং হার্ট হেলথ, আপনার হার্টটাকে সুস্থ রাখার জন্য প্রয়োজন। ব্রেন ফাংশন, স্ট্রোকের ঝুঁকি কমানোর জন্য এটা ভেরি মাচ এসেনশিয়াল, এবং আপনার স্পেশালি এটা রিকমেন্ডেড হচ্ছে আপনার ব্রেন, আই এবং হার্টের জন্য, ফর অল স্টেজ অফ লাইফ, স্পেশালি চিলড্রেন। প্রচুর পরিমাণে এবং মোবাইল ফোনে আসক্ত এখনকার বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা এত মোটা মোটা চশমা পড়ে না, চোখ এরকম এরকম করতে থাকে, তাই না? এই যে এইটার জন্য, এবং তাদের ব্রেনগুলো কিন্তু প্রবলেম হয়, অনেক বেশি ব্রেন সেলগুলো ফ্ল্যাকচুয়েট করে। এইগুলোর জন্য কিন্তু ওমেগা 3টা বাচ্চাদের জন্য স্পেশালি রিকমেন্ডেড, খুব বেশি প্রয়োজন। এবং স্পেশালি দেখেন যে বলেছে কি, যে দ্য ওমেন দ্যাট আর গোয়িং টু হ্যাভ এ বেবি, যারা বেবি নিচ্ছেন বা প্রেগনেন্ট ওমেন, তাদের জন্য ভেরি মাচ প্রয়োজন। বিকজ অফ ওই যে আপনার যে ভ্রূণটা আছে, এই ছোট্ট বাচ্চাটার যেন ব্রেনটা এবং হার্টটা প্রপারলি ডেভেলপ হয়, সেই জন্য এটা ভেরি মাচ খুবই ইম্পর্টেন্ট। এবং ইনফ্যান্ট থেকে চিলড্রেন এবং অল অ্যাডাল্টসের জন্য এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং এটার মধ্যে যে আপনার ইপিএটা আছে, এটা যাদের পার্কিনসন ডিজিজ রয়েছে, আপনার এপিলেপসির যে টেন্ডেন্সি রয়েছে, এগুলোও কিন্তু আপনার এটা ভেরি মাচ মানে কি বলবো, একটা চমৎকার একটা সলিউশন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা। এখন আসি এটার যে ইনগ্রেডিয়েন্টসগুলো রয়েছে, সেই ইনগ্রেডিয়েন্টসগুলো একটু দেখি। এর মধ্যে আছে ব্ল্যাক সিড অয়েল, যেটা কালো জিরার যে তেলটা, সেটা ইউজ করা হয়েছে, বিকজ এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট, একটা হিউজ সোর্স। এর মধ্যে কারকিউমিন রয়েছে, যেটাও কিন্তু প্রায় 1000 বছর ধরে ইউজ হচ্ছে অ্যাজ এ অ্যান্টিঅক্সিডেন্টের সোর্স হিসেবে। ফ্ল্যাক্সিড অয়েল, যেটাকে বলা হয় তিসির নাম শুনেছি, তিসি বীজ। এই তিসি বীজের তেলটা এর মধ্যে ইউজ করা হয়েছে, যেটা কিনা স্পেশালি আপনার হার্ট ডিজিজ, ক্যান্সার, স্ট্রোক এবং ডায়াবেটিসটাকে প্রিভেন্ট করার ক্ষেত্রে খুব চমৎকারভাবে কাজ করে। এরপর আসি গ্র্যাপসিড অয়েল, আঙ্গুরের যে বিচি আছে না, আঙ্গুরের বিচির নির্যাস এর মধ্যে ইউজ করা হয়েছে, যেটা কিনা স্পেশালি কার্ডিওভাস্কুলার কন্ডিশন, অর্থাৎ হার্টের প্রবলেমগুলো যাদের আছে, হার্টের সমস্যা আছে, তাদের জন্য এটা খুব বেশি রিকমেন্ডেড। এবং সায়া সিড অয়েল, এটা হলো তকমা দানা চিনি তো, রোজায় অনেকেই খাই আমরা। এই তকমা দানা তেলেও প্রচুর পরিমাণে কিন্তু ওমেগা 3 আছে। এটা কিন্তু একটা মানে রিচ সোর্স অফ ওমেগা 3, যেটা আপনার এই যে ব্রেন এবং বডি ফাংশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এরপর আসি গোটুকলা, যেটাকে বলা হয় থানকুনি পাতা। থানকুনি পাতা নির্যাসের মধ্যে রয়েছে, যেটা স্পেশালি যে আপনার নার্ভাস ডিসঅর্ডার যত রকম আছে, এপিলেপসি আছে, যাদের ঘুমের সমস্যা আছে, তাদের জন্য ভেরি মাচ রিকমেন্ডেড। এবং 5 ml অর্থাৎ 1 চা চামচ যদি আপনি খান আপনার জন্য সকালবেলা উঠে, দ্যাটস এনাফ আপনার জন্য। অনেকেরই বয়সের কারণে দেখা যাচ্ছে যে একটু অনেকের আছে যে কাঁপে, তাই না, শরীর কাঁপে, এই ধরনের প্রবলেম যত আছে এগুলো কিন্তু সলভ হয়ে যাবে। এবং বিশেষ করে যারা মোটামুটি 50 আপ, তাদের জন্য আপনারা রেগুলার এটা কনজিউম করেন, বয়স ওই 50তেই থেকে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছি? এটা খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, আপনাদেরকে আর আমি বিরক্ত করব না, আপনাদের সকলের সুস্থতা কামনা করছি, আপনাদের সকলের সফলতা কামনা